আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের অনেকগুলো পরিচিত মুখ দেখতে পাচ্ছি এখানে আছেন। কি অবস্থা গুড ইভিনিং আপনাদের দাদা। সবার? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই সালাম তো আলাইকুম। আছে। কি অবস্থা আপনাদের? গুড ইভিনিং দাদা, গুড টু আলহামদুলিল্লাহ। সি ইউ। গুড ইভিনিং ফয়সাল ভাই, কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাকিদের কার কি অবস্থা? অনেকদিন পর দেখা হচ্ছে আপনাদের সাথে। একটু আহ, ভিডিওটা মোটামুটি অন করলে হয়তো বা একটু সবাইকে মানে মনে পড়বে আর কি আবার। চেহারাটা। হ্যাঁ, কি অবস্থা আপনাদের? আওয়াল ভাই অন করছেন, জান আলম ভাই অন দাদা করছেন। ভালো আছেন? এই তো। কেমন আছেন? কি 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 খবর আপনাদের সবার? জি ভালো দাদা। আলহামদুলিল্লাহ। দাদা সত্যজিৎ ভালো আছে? হ্যাঁ, কি অবস্থা? আপনি আপনি কি বৌদির নাম দিয়ে ঢুকেছেন নাকি? না, এটা আমার মেয়ের নাম সেভ করা ছিল তো। তারপরে কেমন চলতেছে আপনাদের? আপনারা তো মানে মোটামুটি মেয়ের নামে সবাই হচ্ছে যার যে ইমেল কোর্স করার পরে ডুব মেরে গেছেন। গ্রুপ গ্রুপগুলোতেও কোনো আওয়াজ টাওয়াজ দেন না। হ্যাঁ, কয়েকজন শুধু মনে হয় কয়েকজনের সাথে যোগাযোগ আছে আমার। যেমন সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ আছে, ওনার সাথে ইনফ্যাক্ট হয়তো বা আমি কয়েকদিন পরে দেখা হবে। আর আপনাদেরকেও আসলে মানে ওই ঢাকাতে অফিস করার পরে মানে এখনো আসলে এরকম কোনো প্রোগ্রাম বা কিছু করিনি তো, তাই আপনাদেরকে ওভাবে করে আর দাওয়াতটা দেওয়া হয় নাই। বাট ভেরি শর্টলি দাওয়াত দিব আশা করছি। সোহাগ ভাই কেমন আছেন? কি অবস্থা? সোহাগ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয় প্রায়ই। সোহাগ ভাই কি আছেন? জি আসসালামু আলাইকুম। জি ভাই আছি, আমি রাস্তায়, খুব নয়েজ আছি। আজকে ওরিয়েন্টেশন পুরোটা এনজয় করবো আশা করি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর মোটামুটি আজকের সেশনটাতে আমি তো ভাবলাম যে নর্মালি তো অন্য ট্রেনারদের সেশনগুলোতে আমি থাকি না, বাট আমি আজকে জানি যে যেহেতু এখানে আপনাদের সবার সাথে দেখা হবে, তাই ভাবলাম যে আমি নিজে আসি। কারণ এখানে আপনারা আজকে যারা জয়েন করবেন দেখা যাবে যে মানে মোটামুটি 60 to 70% হচ্ছেন গিয়ে কোনো না কোনো ইমেইলের ব্যাচে ছিলেন আমার। তো ভাবলাম যে আজকের এই সুযোগটা হয়তো মিস করাটা ঠিক হবে না, আপনাদের সাথে একটা রিইউনিয়নের সুযোগটা আর মিস করতে চাই নাই। তো যেই কারণে হচ্ছে গিয়ে চলে আসলাম আর কি। আর থ্যাংক থ্যাংক ইউ দাদা। জি, তো আর আপনাদেরকে আমি দেখা গেছিল যে আমার কোর্সের সময় হচ্ছে কি আপনাদেরকে একটা জিনিস। নূর আলম ভাই কেমন আছেন? আপনার চেহারা দেখলাম অনেকদিন পরে। আনমিউট করেন একটু। মিউট হয়ে আছে। মিউট হয়ে আছে, একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি আপনার শরীর ওয়ালে। স্বাস্থ্য ভালো তো গোবিন্দা? আমার শরীর স্বাস্থ্য ভালো। আমার আসলে আমি রিসেন্টলি। এই 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 মাত্র বাসায় ঢুকলাম এই মাত্র। হ্যাঁ হ্যাঁ, আপনি এখনো আপ- অফিসের ড্রেস আপে আছেন? অফিস মানে একেবারে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আসতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। জি, যাক, আপনাদের সাথে মোটামুটি দেখা হচ্ছে, খুব ভালো লাগলো। মোটামুটি এই পুরো সেশনটাতে আছি আপনাদের সাথে। আমি নিজেও হচ্ছে গিয়ে মানে আপনাদের তো আমি কোর্সের সময় বলেছিলাম একটা সময় দেখা গেছে যে কর্পোরেট ইংলিশের উপর কোর্সটা হচ্ছে নিউ এরাতে আমিই নিতাম। বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে মানে আপনাদের এই কোর্সটা যিনি নেবেন মানে রাইসা ম্যাডামের কথা বলছি। রাইসা ম্যাডাম অলরেডি জয়েন করেছেন। তো রাইসা ম্যাডাম, আমি বলবো যে মানে ওনার মতো মানে উনি যে মডিউলটা নিয়ে আগাচ্ছেন মানে এরকম মডিউল আমি আসলে মানে এটা আমি বলবো যে মানে ওয়ান অফ দ্য বেস্ট। মানে এই কারণে আমি ভাবলাম যে মানে আমি নিজেই হচ্ছে গিয়ে মানে রাইসা ম্যাডামের মডিউল দেখে আমি নিজেই হচ্ছে গিয়ে সারেন্ডার করছি, কারণ আই থট দ্যাট
মানে আমি ফিল করি যে এই জিনিসটা হচ্ছে গিয়ে বেস্ট একটা মানে মডিউল। তো রাইসা ম্যাডাম কি রাইসা ম্যাডাম কি আছেন? আমি আপনার মানে এটা দেখছি না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, আছি। আচ্ছা ম্যাডাম, ওকে, গুড টু সি ইউ ম্যাডাম। So madam, thank you for your time and welcome to our today's session. তো ম্যাডাম এখানের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যারা আছে মোস্টলি ওনারা হচ্ছে গিয়ে আমাদের অলমোস্ট ফ্যামিলি মেম্বারের মতোই। ওনাদের সাথে অলরেডি আমার একটা লং রিলেশন আছে ওনাদের সবার সাথেই। তো আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, মোটামুটি আমি একটা জিনিস বলতে পারি যে ম্যাডামের যে কোয়ালিফিকেশন, যে ধরনের সার্টিফিকেশনগুলো আছে, ম্যাডাম তো পরিচয় আপনাদের সাথে পরিচিত হওয়ার সময় ডেফিনেটলি আপনাদেরকে বলবেন। তো এই ধরনের সার্টিফিকেশন ওলা মানুষ বাংলাদেশে খুব কম আছেন, এবং খুব কম মানুষই দেখা যাচ্ছে যে মানে এই কর্পোরেট লাইনে ডেডিকেটেডলি একদম ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের উপর বেস করে আপনাদেরকে মানে একটা ফ্লেভার দিতে পারবে কর্পোরেট ইংলিশের। ঠিক আছে? সো আমি দেরি করছি না, 8টা বাজে আমাদের স্টার্ট করার কথা ছিল। সো আই উড লাইক টু হ্যান্ড ওভার দ্য ফ্লোর টু ম্যাডাম রাইসা ম্যাডাম। আই হোপ ইউ আর অল কারেক্ট অ্যান্ড থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। তা আমি হচ্ছে রাইসা ইসমাম। আমি আপনাদের কর্পোরেট ইংলিশের কোর্সটা ইনশাল্লাহ কন্ডাক্ট করতে যাচ্ছি। তো এই কোর্সটা বেসিক্যালি আমরা তো অনেক ধরনের ইংলিশই Ma'am, মানে please দেখা যাচ্ছে। loudly speaking. আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, একটু slow, ma'am. স্লো জি, আছে? শুনতে আচ্ছা পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। স্পিকারের কোনো প্রবলেম কিনা আমি জানি না। তো আমি এই কোর্সটা যেই কারণে আর কি নেওয়া, সেটা রিজনটা হচ্ছে আমি অনেক আগে থেকে প্ল্যান করছিলাম যে এরকম একটা কোর্স নিব। রিজনটা হচ্ছে যে আমরা নর্মাল যে জেনারেল যে ইংলিশটা সবসময় শিখেছি বা স্কুলে পড়েছি, ওটা কিন্তু অনেকটাই বুকিশ বা লেখার জন্য বা যে কোনো কোনো নর্মাল আমাদের কনটেক্সটে দেখা যাচ্ছে যে ওই ইংলিশটা আমাদের কাজে দেয়। কিন্তু কর্পোরেট ইংলিশ ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট এই কারণেই যে আমরা অনেক ওয়ার্ডস, অনেক কিছুই দেখা যাচ্ছে যে ইউজ করছি, কিন্তু আমরা যখন এটা একটা বিজনেস কনটেক্সটে চলে যাচ্ছে, এটা প্রফেশনাল কনটেক্সটে চলে যাচ্ছে, ওই ওয়ার্ডগুলো কিন্তু যখন বলছি দেখা যাচ্ছে যে অনেকটা স্ট্যান্ডার্ড লাগে না। কারণ ওগুলো খুব মানে ক্যাজুয়াল কথাবার্তা বলার জন্য, ফ্রেন্ডসদের সাথে কথা বলার জন্য, ফ্যামিলিদের সাথে কথা বলার জন্য। কিন্তু যখন আমি একটা মিটিং এ আছি বা যখন আমি একটা কোনো কলিগ, ক্লায়েন্ট কিংবা স্টেক হোল্ডারের সাথে কথা বলতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে না, এই ওয়ার্ডস গুলো যদি আমি একটু হালকা মডিফাই করে একটু চেঞ্জ করে বলি, এই যে আমি যে ওয়ার্ডটা বললাম চেঞ্জ, এই চেঞ্জ ওয়ার্ডটাও কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডস এর মধ্যে যখন বলছি যে ঠিক আছে চেঞ্জ, এই ওয়ার্ডটাই যখন আমি অফিসে একটা কনটেক্সটে বলবো, আমি যে বললাম মডিফাই, মডিফাই ওয়ার্ডটাই কিন্তু ইটস আ বেটার ভার্সন অফ দ্য ওয়ার্ড চেঞ্জ। তো এই ধরনেরই কিছু যে জিনিসপত্র, এটা একটা রিভিশনের মতো। আসলে আমরা হয়তো অনেক কিছু জানি কিন্তু আমাদের প্র্যাকটিস করা হয় না। প্র্যাকটিস না থাকার কারণে আমার নিজের অনেক সময় এরকম হয় যে করতে করতে হয়তো বা একটা প্র্যাকটিসে নেই, ভুলে যাচ্ছি। তো তখন একটা ব্রাশ আপ হয়। তো এই কোর্সটা বেসিক্যালি আপনাদেরকে এই জিনিসগুলোতে খুব হেল্প করবে। এই একটা একটা মিটিং কন্ডাক্ট করার জন্য, একটা প্রফেশনাল ইমেইল লেখার জন্য, তারপর একটা নেগোশিয়েট কিভাবে করলে বেটার হবে, নিজের ফেভারে কিভাবে করে কথাগুলো বলা যায়, বা যে কোনো কোনো কথা যেরকম নো, আমরা নো বলতে চাই না, নো বলতে পারি না, নো বললে মানুষ মনে করে আচ্ছা ইট সাউন্ডস রুড, কিভাবে নো বলবো। তো এই জিনিসগুলো, নোটাও কিভাবে আমরা বলতে পারি বিং ভেরি মাচ লাইক পোলাইট এন্ড হাম্বল থেকে কিভাবে নো বলতে পারি, এবং কিভাবে করে আমরা নোটা হয়তো একসেপ্টও করতে পারি। এরকম অনেক কিছুই আছে যেটা আমরা আমাদের একটা প্র্যাকটিসের দরকার, কিছু টেকনিক্সের দরকার। তো এটা অনেক একটা ডিসকাশন সেশন হবে। আমি দিবেন ভাইকে আগেই বলেছি যে কোর্সটা এরকম একদম পড়াশোনার মতো না, যে একদম মানে মুখস্থ বা এইটা ওই ধরনের কোনো কিছু না, নর্মাল জেনারেল ইংলিশের মতোও না। ইট উইল বি ভেরি মাচ ইনফর্মাল। আমরা সবাই কথা বলবো, ডিসকাস করবো আমাদের রিয়েল লাইফে। আমি নিজে আমার লাইফে, আমার ক্যারিয়ারে আমি অনেক প্রবলেমস মানুষের সাথে দেখছি, ফেস করছি। আমার নিজের যে ইনস্টিটিউশনে আমি কাজ করছি, ওখানেও দেখা যাচ্ছে যে ইমেইল রাইটিং টেকনিক ট্যাকটিক্স এর কারণে দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট এসে মিস হয়ে গেল। রিজনটা কি পরে আমরা ফিগার আউট করলাম। তো এই টাইপের রিয়েল লাইফে যে সমস্যাগুলো আমাদের হয়, যে কোথায় কোনটা বলতে হবে, ওগুলা নিয়ে আমি ধরেন আপনাদের সমস্যাটাও মেবি শুনবো, যে আপনারা মেবি কি ডেফিনেটলি আপনাদের সমস্যাটাই শুনবো। যে একটা ক্লাসে এরকমও থাকবে যে আপনাদের এই এই সমস্যাটা নিয়ে হয়তো আমরা ডিসকাস করলাম, যাচ্ছে ঠিক আছে এরকম একটা সিচুয়েশনে আমরা কি করতে পারি। সবাই একটা ইনপুট দিলাম, কথা বললাম, তার সাথে কিছু টেকনিক্স হলো। তো এই ধরনের হবে আর কি কোর্সটা মেইনলি। তো ভাই আপনাদের সাথে তো পরিচয় এখন অনেকজন আছে, 51 জন আছে। ক্লাসে এনরোল করার পর হয়তো বা ওয়ান অন ওয়ান সবার সাথেই কথা হবে।
তো আজকে হয়তোবা প্রত্যেকজন না কথা বলতে পারলেও কেউ কেউ আমরা শুনতে পারি কারো কারো কাছ থেকে তাদের আমি র্যান্ডমলি পিক করি যে আমরা একটু হালকা পাতলা একটা মানে একটা ইন্ট্রোডাকশন করতে পারি। সো কাকে আমি পিক করছি আমি দেখি কারটা। আচ্ছা, আমি এখন একজনকে দেখতে পাচ্ছি ভিডিওতে, ফাহিম মাহমুদ রনি ভাই। আপনি আপনার ইন্ট্রোডাকশনটাই একটু আমাদেরকে ব্রিফলি দেন, আমরা একটু শুনি আপনি কোথায় আছেন, কি করছেন। আসসালামু আলাইকুম, আমি চিফ ইঞ্জিনিয়ার ফাহিম মাহমুদ রনি। আমি এখন জাহাজে আছি, জাহাজ আপনার অস্ট্রেলিয়াতে। আর এই তো এখন অনবোর্ড আর কি। আমি আপনার জাহাজ থেকে আপনার কোর্সে অ্যাটেন্ড করতেছি। দ্যাটস ভেরি এক্সপেন্সিভ ইন্টারনেট। No, I understand. Oh, I feel very fortunate যে আপনি এতটা কষ্ট করে এখান থেকে এসেছেন। I feel very fortunate about it. Thank you for introducing yourself, ফাহিম ভাই। And next আপু আমি একটু জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করি ফাহিম ভাইয়ের ব্যাপারে বলার জন্য। ফাহিম ভাই কিন্তু সিঙ্গাপুরে বসে বসে, এখন ফাহিম ভাই কি অস্ট্রেলিয়াতে আছেন নাকি? আমার কোর্স যখন করেন তখন সিঙ্গাপুরে ছিলেন। জি জি, আমি এখন অস্ট্রেলিয়াতে। আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি এনিওয়েতে অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ফাহিম ভাই। আপু উনি কিন্তু মারাত্মক লেভেলের ডেডিকেটেড একজন স্টুডেন্ট। হ্যাঁ, মানে ওনাকে পড়িয়েও একটা আলাদা মজা আছে, এই ধরনের একজন স্টুডেন্ট। ওকে আপু, প্লিজ প্লিজ আপু। ডেফিনেটলি আমরা তো সবাই একসাথেই we will study together. It's not that যে একজন মিলে এখানে ফাহিম ভাইও can talk about his experiences, এটা একটা শেয়ারিংও হবে, a platform to share the knowledge. কারণ it's not that যে I have all the knowledge, there are so many things I might not know. তো আমরা সবাই কিন্তু এখানে শেয়ার করব, ডিসকাস করব, সমস্যাটা সামনে আসবে। মানে টিচিং বলতে আমরা যেটা, আমি আমার লাইফে পড়াশোনা তো করেই আসছি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, কিন্তু আমি অরিজিনাল সমস্যার সমাধান মানে খুব কম ট্রেনিং এই পেয়েছি যে আসলে রিয়েল প্রবলেমস নিয়ে ডিল করা হয়। তো এখানে আমরা ওরকমই কিছু করব, যখন আমাদের 16টা ক্লাসেস শেষ হয়ে যাবে আমাদের যাতে এটা না মনে হয় যে 16টা ক্লাসে আমি আসলে কি করলাম, হোয়াট ডিড আই গেট, আই ডিডন্ট গেট এনিথিং। এই ধরনের ফিলিংটা যেন আমাদের না হয়। 16 ক্লাসের পর আমি চাই আমরা সবাই ফিল করব যে না, উই হ্যাভ অ্যাকচুয়ালি লার্ন সামথিং যেটা উই ক্যান ক্যারি টুয়ার্ডস দ্য হোল লাইফ। এরকমই কিছু একটা নিজেও লার্ন করতে চাই এন্ড সবার সাথেও শেয়ার করতে চাই। এটাই হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, আমার পার্সোনাল অবজেক্টিভ ফর দিস কোর্স। সো আমরা আরেকজনকে পিক করি হু ক্যান শেয়ার। মিস্টার আলাউদ্দিন রিফাত। ভাই কি শুনতে পাচ্ছেন? রিফাত ভাই কথা? জি, থ্যাংক ইউ আপু। জি শুনতে ভাইয়া, পাচ্ছি তাহলে আমি আলাউদ্দিন রিফাত। হ্যাঁ, আপনার ইন্ট্রোডাকশন একটু বলেন আমাদেরকে আপনার ব্যাপারে, কেন কোর্সটা করতে sure চাইলেন, আপু। কেন মনে হলো যে কোর্সটা ভালো হতে পারে? ফার্স্ট অফ অল আমি নিউ ইয়ার স্কিল একাডেমিতে আছি আপনাদের সাথে, আমার চিটং ব্রাঞ্চে। আর পাশাপাশি ইংলিশ ভালো লাগে শিখতে। ইংলিশ লিটারেচারের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে, সাহিত্য নিয়েও কাজ করতে ভালো লাগে। তো মূলত সেই বেসিস কাজটা। আশা করি জার্নিটা অনেক অনেক ভালো হবে। থ্যাংক ইউ। অবশ্যই জার্নিটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। এন্ড নেক্সট আমরা জাহাঙ্গীর আলম ভাই আছেন? জি ম্যাম আছি। জি ভালো ভাই, আছেন আপনি ম্যাডাম? একটু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি ম্যাডাম। ভাই আপনি, হ্যাঁ আমি জাহাঙ্গীর। আমি হয়তোবা এই কোর্স সহ সোফার আমি 4টা কোর্সে মনে হয় 5টা কোর্স নিউ ইয়ারের সাথে মনে হয় কোনো কোর্স বাদ নাই মানে আমার। তো আসলে কর্পোরেট ইংলিশটা বেসিক্যালি আমরা তো ইংরেজির সাথেই থাকি কম বেশি, কিন্তু ওই যে আপনি যেটা বললেন শুরুর দিকে যে একটা মানে ওই যে সিচুয়েশনাল যে ইংরেজির ব্যাপারটা, অর্থাৎ আমরা তো সবাই কর্পোরেট জব করছি, অফিসিয়াল জব করছি, ওই যে সিচুয়েশনাল ইংরেজিটা বোঝার জন্য এমন অ্যাজ ইউজুয়াল এর বাইরে আর এটার সাথে একটু ইউজ টু হওয়ার জন্য। আর আর প্রত্যেকটা কোর্সে তো ওই যে নতুন একটা আপনি বললেন যে নলেজ শেয়ারিং এর যে ব্যাপার, নতুন নতুন লোকজন, এই যে ফাহিম মাহমুদ রনি ভাই, হ্যাঁ উনি কিন্তু মানে আবার বলতে হচ্ছে, ওদিকে তো দেবান ভাই বলছেনই, আমাকেও বলতে হচ্ছে ওনার ডেডিকেশন নিয়ে আবার। যদিও এটা মানে বলা উচিত আর কি। তো ওই যে বিভিন্ন প্ল্যাটফর্মের লোকের সাথে যে এখানে দেখা হচ্ছে, একদম কোনো এজ লিমিটেশনস নাই, তো সবকিছু ওইটা মানে ইংরেজি শেখার পাশাপাশি আর কর্পোরেট ইংলিশ তো অবশ্যই একটা ব্যাপার, দেন সবকিছু এক্সপেরিয়েন্স গ্যাদারিং
এই আর কি। আর সবচেয়ে বড় আমি ব্যাপারটা হচ্ছে একটা কমিউনিকেশন হয় একা একা শেখা খুব tough। আমি ইউএস বাংলাতে আছি ম্যাডাম, আমি ডেপুটি ম্যানেজার হিসেবে আছি কর্পোরেটে। আমি গ্রুপে আছি আর কি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা দেখছি। থ্যাংক ইউ। Supply chain। কোন কোম্পানিতে? সরি ভাই আমি শুনতে পারিনি। মনে ইউএস হয় বাংলা, ইউএস বাংলা গ্রুপ, ইউএস আমার বাংলাতে বাড়িতে আছেন। অফিস। জি বুঝতে পেরেছি। জি না এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে যে সবাই একসাথে থাকলে একটা কিন্তু শেখা যায়। জি একা জি একা 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 শেখা কিন্তু অনেক টাফ, অনেক জি জি ডিফিকাল্ট। একা একা যে কোনো কিছুই এটা এনজয়ও করা যায় না, কোনো জি জি কিছুই করা যায় না। সেটা প্ল্যাটফর্ম জি থাকলে ভালো হয়। জি তো থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ ভাইয়া। জি তো আমি যেরকম আপনাদেরকে একটা ছোট একটা এক্সাম্পল দিই, আমরা কিছু কিছু ওয়ার্ডস সবসময় খুব বলি না, থিঙ্ক, মেক, চেঞ্জ, এগুলো কিন্তু খুব নর্মাল ওয়ার্ডস। আমরা সবসময় এই ধরনের মানে কিছু একটা থিঙ্ক করতে গেলে কিন্তু বলি আই এম থিঙ্কিং অফ দিস, আই ওয়ান্ট টু মেক দিস, আই ওয়ান্ট টু চেঞ্জ দিস, আই ওয়ান্ট টু গেস দিস, গেস করতে চাই। প্রবলেম, এই ওয়ার্ডটা প্রবলেম, প্রবলেম ওয়ার্ড ইজ আ প্রবলেম। প্রবলেম ওয়ার্ডটা শুনলেই কিন্তু আমাদের কাছে মনে হয় কি নানা রকম ঝামেলা, মানে প্রবলেম শব্দটা উচ্চারণ করলে না এটা এরকম নেগেটিভ একটা ইম্প্যাক্ট স্টার্ট হয় আমাদের মধ্যে আসা। তো এইরকম টাইপের যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা আমাদের সব মানে নিজেদের মধ্যে ব্যবহার করি, এগুলো কিন্তু আমরা কখনো দেখা যাচ্ছে যে অফিসে বা ওই রকম একটা মিটিং এ প্রবলেম ওয়ার্ডটা বলে ফেলবো না, বলে ফেললে দেখা যাচ্ছে। তো এই টাইপের ছোট ছোট জিনিসগুলো আমরা এখানে শেয়ার করবো যে প্রবলেম ওয়ার্ডটা কিভাবে আমরা রিপ্লেস করতে পারি। তো ওখানে হয়তো আমরা একটা সবার থেকে তখন জিজ্ঞেস করলাম যে কি কি এই এই শব্দটা কোন ওয়ার্ডস দিয়ে রিপ্লেস করলে ভালো হয়। তো এই ধরনের জিনিসগুলাই বেসিক্যালি হচ্ছে যে উই উইল ডু এখানটায়। তো এখন আমি তাহলে আপনাদের সাথে, আপনারা কি সবাই ব্রশারটা যদিও দেখেছেন, তারপরেও কি আমি একটা ছোট একটা রিভিউ দেখাই ব্রশারটা, যে আমার এই কোর্সটাতে বেসিক্যালি কি কি জিনিসগুলো থাকবে একটু শেয়ার করি। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? ইয়েস দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের যেহেতু 16টা ক্লাসেস, তো 16টা ক্লাসেস এর মধ্যে ফার্স্ট ক্লাসে আমার যারা যারা এনরোল করবো ওখানে আমরা সবার সবার সাথে একটা পরিচয় হয়ে নিব। তারপরে আমি জব ভোকাবুলারি যেটা বললাম, নর্মাল ভোকাবুলারি নেই যে চেঞ্জ, মেক, এই ধরনের নর্মাল মুখস্থ বিদ্যা টাইপের ওয়ার্ডস থাকবে না, যে নর্মাল যে ওয়ার্ডগুলো ব্যবহার করি এগুলারই এগুলারই কি কি অপশনস থাকতে পারে, এই ধরনের কিছু ওয়ার্ডস কোন কোন মানে যেগুলো সেন্টেন্স আমরা বলতে পারি, মানে ইউজুয়ালি সবসময় বলাই হয়, না বলে কোনোভাবে পারা সম্ভব না। এই ধরনের সেন্টেন্সেস, এই ধরনের ওয়ার্ডস, এই ধরনের সিচুয়েশনাল ইয়েগুলো আমরা হচ্ছে ক্লাস নাম্বার 1 এ প্র্যাকটিস করব। নাম্বার 2 তে আমাদের কিছু কিছু আমি প্রেজেন্টেশনে দেখাবো অনেক কনফিউজিং ওয়ার্ডস এক্সিস্ট করছে। একটা ইমেল লিখতে যাচ্ছি, বুঝাতে যাচ্ছিলাম একটা, বুঝিয়ে ফেলেছি আরেকটা, জাস্ট বিকজ ওই সাউন্ডটা সেম, স্পেলিংটা দেখা যাচ্ছে যে কেয়ারফুল ছিলাম না, একই একই টাইপের সাউন্ড কিন্তু লিখে ফেললাম। তো এরকম অনেক ওয়ার্ডস আছে যেগুলো আমরা এভরি নাও এন্ড দেন কিন্তু ওগুলা নিয়ে সমস্যায় আমরা পড়ছি। তো ওগুলা ওয়ার্ডস এর কিভাবে ক্লিয়ার বা কিভাবে মনে রাখার কিছু টিপস কিভাবে চিন্তা করব, এটা আমরা দেখা যাচ্ছে যে মানে লেসন নাম্বার 2 তে করব। ওকে আনমিউটেড। আচ্ছা, তারপর আমি লেসন নাম্বার 3 তে এই যে রাইটিং ইন প্লেন ইংলিশ, এটা আমার একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেসন, যেটা আমি এখানে ইন্ট্রোডিউস করেছি এই কারণে যে আমি আমার নিজের অফিসে দেখি অনেক মানুষ অনেক কঠিন কঠিন শব্দ ডিকশনারি থেকে বের করে করে একটা মেইল লিখে একদম ক্লায়েন্টকে পুরো ফুল ইমপ্রেস করার জন্য দেখা যাচ্ছে যে কঠিন কঠিন ওয়ার্ডস কোনো জায়গা থেকে জোগাড় করে লিখেছে। কিন্তু এই যে এই ওয়ার্ডস গুলো আসলে যেটা করে এটা হচ্ছে আমাদেরকে আনইমপ্রেসিভ বানায়। আনইমপ্রেসিভ কেন বানায়? আমরা উই আর বাংলাদেশি, মোস্ট অফ দ্য টাইম আমার ক্লায়েন্টসরা হলো বাংলাদেশি, যদি বাংলাদেশি নাও হয়ে থাকে তার আমেরিকান আর ব্রিটিশ তো আর হবে না, অন্য দেশেরও হতে পারে, চাইনিজ হতে পারে, ফিলিপিন্স হতে পারে, অন্যান্য এশিয়ান কান্ট্রিজ গুলোরও কিন্তু একই প্রবলেম লাইক আস। আমরা কিন্তু এত হাই থটের ওয়ার্ডস লিখে ফেলি, ভাবি যে একদম খুব পারফেক্ট লাগবে সবার কাছে, আসলে লাগে না। আসলে এরকম একটা ইমেল পড়তে মানুষের খুব বিরক্ত লাগে, যে এত কঠিন কঠিন শব্দ, দেখা যাচ্ছে যে মিনিংই বুঝতে পারতেছে না, একটা সেন্টেন্সেস 4বার পড়ে পড়ে বোঝার চেষ্টা করছে, পারছে না। এই যে রাইটিং এর একটা ব্যাপার থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রাইট থিংস ইন আ প্লেন ইংলিশ, প্লেন স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডেবল। একটা জিনিস আমি লিখলাম, কেউ বুঝতেই পারলো না, আমি হয়তো বা মনে করলাম যে এভরিওয়ান ইজ থিঙ্কিং দ্যাট আই এম ভেরি স্মার্ট, আমি খুব স্মার্টলি লিখে ফেলেছি,
তো এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসব সহজ কথায়, যে কোনো বড় জিনিস কিভাবে ছোট করে ইজি করে উই ক্যান রাইট ইট। আর মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের টাইম, আমাদের কারোর কাছে টাইম থাকে না। উই হ্যাভ আ লট অফ থিং, আমাদের সবকিছু আছে, ইভেন উই হ্যাভ মানি, উই হ্যাভ এভরিথিং, বাট উই ডোন্ট হ্যাভ টাইম। টাইম তখনই বাঁচবে যখন আমরা কমিউনিকেশনটাকে ইজিয়ার করব। যে কোনো কিছু যদি এত কঠিন ভাবে লিখি, কঠিন ভাবে বলি, 4বার 5বার পড়বো, ওই সময়টাই কেউ দিতে চায় না। তো এটার উপর আমরা একটা ক্লাস করব, যে কিভাবে খুব সহজে কথাও বলা যায়, সহজে লেখা যায়। নাম্বার 4 এ থাকছে হচ্ছে আমাদের লেসন নাম্বার 4 এ মেক রাইটিং ক্লিয়ার। এইটারই আরেকটা মানে আরো সিম্পলিফাই কিভাবে করবো, এটার উপরে 2টা ক্লাসেস থাকছে। 5 এ থাকছে রিভাইজ ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং। রিভিশন দিয়ে কিভাবে যে ওয়ার্ডটার কোনো দরকার নেই সে ওয়ার্ডটা বাদ দিয়ে দেওয়া। একটা 4টা 5টা ওয়ার্ড দিয়ে একটা কথা না বুঝায় একটা মিনিংফুল ওয়ার্ডস আমরা কিভাবে ইউজ করতে পারি। অর্গানাইজেশনাল স্ট্রাকচার ইম্পর্টেন্সটা কি। কনভারসেশনাল স্টাইলেও কিন্তু লেখা যায়, সবসময় যে একদম লিখার মতো করেই লিখতে হবে, ইটস নট ইম্পর্টেন্ট। আমাদের অডিয়েন্স অনুযায়ী উই ক্যান অ্যাকচুয়ালি ফিক্স the way we want to write, and we can also write in a conversational style depending on the person whom we are writing to. So we have 6 and 7 হচ্ছে আমাদের বিজনেস লেটার, যেটা আপনাদের ডেফিনেটলি ভাইয়া করিয়েছে, বাট তারপরও 6 and 7 এন্ড বিজনেস লেটার্স এন্ড ইমেইলস অনেক স্ট্রাকচার থাকে, অনেক এটিকেটস থাকে, অনেক পাঞ্চুয়েশনের ব্যাপার থাকে। একটা পাঞ্চুয়েশনের কারণে দেখা যাচ্ছে বুঝতে পারছি না কি লেখা হয়েছে বা কি বলতে যাচ্ছে। তারপর এলিমেন্ট গুলা, এটিকেট গুলা, যে কোনো রাইটিং কমিউনিকেশনেরও কিন্তু এটিকেটস আছে। এই এটিকেটস গুলো অনেক সময় আমাদের জানা থাকে না, বা জানা থাকলে ভুলে যাই, লিখতে গেলে মনে থাকে না, কিন্তু খুব সহজ, এমন না যে হার্ড। মনে থাকছে না দেখে হয়তো বা আমরা বেশি আরো ডিফিকাল্ট ভাবে লিখছি, মনে থাকলে এটা শর্ট করে ফেলা যায়। ফোনস এন্ড টেক্সট মেসেজেস, যেটা হচ্ছে এখন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক ফোনে কথা বলতে হয়, আমার নিজেরই সারাদিন ফোনে কথা বলতে হয়, আমার কলিগসদের ফোনে কথা বলতে হয়। ফোন জিনিসটাই এখন একটা খুব কমন, স্পেশালি প্যান্ডেমিকের পর তো মানে টেক্সট মেসেজেস আর ফোনেই আমাদের সব ধরনের ইয়ে। তো এগুলোরও কিন্তু একটা এটিকেট আছে। একটা টেক্সট মেসেজ, আমি জানি না আপনাদের এটা হয় কিনা, আমার কিন্তু অনেক সময়ই হয় যে দেখা যাচ্ছে একটা টেক্সট মেসেজ লিখবো, কি যে লিখবো, 2 লাইনে কি লিখবো, এত বড় একটা কথা ইমেইল করলে এখন সে পড়বে না, রাত বাজে হয়তো 9টা, তাকে আমার ইনফরমেশনটা এখনই দেওয়া লাগবে। টেক্সট মেসেজে কিভাবে একটা জিনিস আমি যদি আমার বসকে টেক্সট করি, কি টাইপের মেসেজেস আমি তাকে টেক্সটে লিখতে পারি, এরকম অনেক হয়েছে। ইমেইলে লিখে ফেলছি হয়তো বা 2 থেকে 3 মিনিটে, টেক্সট মেসেজ নিয়ে বসেই আছে, লিখবো কি লিখবো না, এটা কি পাঠাবো, এটা এভাবে লিখলে ভালো হবে। কারণ এটা কিন্তু একটা ইনস্ট্যান্ট মেসেজিং, আমি পাঠাচ্ছি, সে তখনই পাচ্ছে, তখনই তার রিয়াকশন হচ্ছে, তখনই সে যা করার করছে। এগুলোরও কিন্তু আমাদের কিছু এটিকেটস আছে। রিপ্লাই করব কিভাবে একজন কিছু লিখলে, এগুলোরও কিছু এটিকেটস আছে, যেগুলো আমরা ডিসকাস করবো লেসন নাম্বার 8 এ। কর্পোরেট ইডিএমস অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, এই ক্লাসটা আপনারা খুব এনজয় করবেন। আমার খুবই ভালো লাগে ইডিএমস দিয়ে করে কথা বলতে। অনেক সময় অনেক কথা বোঝানো যায় না, নর্মাল কথা বলে বোঝানো যায় না, কিন্তু ইডিএমস দিয়ে কিন্তু জিনিসটা খুব মজা করে, মানে উইথ ফান ইউ ক্যান এক্সপ্রেস দ্যাট হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু টেল। বাংলায় যেরকম যে আমরা অনেক সময় বাগধারা বা এরকম করে বলি না, যে বলে ফেলছি, মজা লাগছে, হাসিও পাচ্ছে, আবার ভালোও লাগছে, ঠিক কর্পোরেট ইডিয়মস গুলো ওরকম। ইটস ভেরি ইন্টারেস্টিং, কেউ ওটাতে মাইন্ডও করে না, আবার কি বুঝাতে চাচ্ছি এটাও কিন্তু আমরা মানে বলে ফেলতে পারি। বিজনেস প্রপোজালস, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রপোজাল রাইটিংটা একটা আমি যেরকম এখন একটা প্রজেক্টে কাজ করছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। আমি জানি না আপনারা জানেন কিনা, বাংলাদেশে কিন্তু হাইটেক সিটি ডেভেলপ করছে ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, which is our prime minister's dream to make Bangladesh digital. এটা হচ্ছে তার একটা ড্রিম। তো হাইটেক সিটি কনসেপ্টটা কিন্তু বাংলাদেশে খুব নতুন, এটার ব্যাপারে কারো কোনো আইডিয়া নেই। আমরা যখন অন্য কোনো কিছু সেল করতে যাই বা কিছু করতে যাই, ওটা একটা মোবাইল ফোন সেল করে মানুষ জানে, কিন্তু হাইটেক সিটির ব্যাপারে মানুষ কিন্তু জানে না, বা এটা অন্যান্য দেশে, সিঙ্গাপুরে আছে, হায়দ্রাবাদে, সব দেশ, পৃথিবীর যে কোনো দেশেই আছে। তো বাংলাদেশে ফার্স্ট টাইম কালিয়াকৈর গাজীপুরে যে ফার্স্ট হাইটেক সিটি, ওটা নিয়ে আমি কাজ করছি। আমার প্রচুর প্রপোজালস লিখতে হয়, মেইনলি টু চেয়ারম্যান, টু সিইও, টু সিটিও, এই টাইপের পার্সনদেরকে। তো প্রপোজালটা হতে হয় অনেক স্ট্যান্ডার্ড এবং প্রিসাইজ এবং শর্ট। তারা কখনোই 10 পেজে একটা প্রপোজাল পড়বে না, দে ডোন্ট হ্যাভ টাইম। তো এই টাইপের প্রপোজাল গুলো আমরা কিভাবে লিখতে পারি, হাউ ক্যান বি অ্যাড্রেস, অল্প কথায় একটা জিনিস কিভাবে বুঝাতে পারি, এরকম প্রপোজালস রাইটিং আমরা শিখবো। আমি হয়তো বা আমারটার এক্সাম্পলই আপনাদেরকে দিব, কারণ আমারটা হচ্ছে অনেক আনকমন, এই প্রোডাক্ট অনেক আনকমন। কমন প্রোডাক্টস আপনারা অনেক সময় টেমপ্লেট হয়তো বা গুগলে পাবেন, বাট আনকমন জিনিসপত্রগুলো অনেকটা থিঙ্ক করে নিজেই বের করতে হয়। সো ফর মি আই হ্যাভ ড্রাফটেড প্রপোজালস লাইক দ্যাট, যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আমাদের লেসন 11 এ থাকছে নেগোসিয়েশন, যেটা তো আমাদের পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ। নেগোসিয়েশন
ব্যাপারে আমি একটা কথা বলবো, যখনই আমরা এই শব্দটা বলি নেগোসিয়েশন, ইমিডিয়েটলি পিপল থিঙ্ক যে নেগোসিয়েশন মনে হয় একটা কোনো ঝগড়া বা একটা কোনো ব্যাপার যেটা যেটা মানে একটা আর্গুমেন্ট, কিন্তু নেগোসিয়েশন কিন্তু আসলে কোনো আর্গুমেন্ট না, এটা কোনো আর্গুমেন্টই না। ফর এক্সাম্পল, আজকে আমি একটা নর্মাল একটা এক্সাম্পল দেই। এই যে আপনারা এই ক্লাসটাতে জয়েন করেছেন, আই ক্যান সি 82 অফ দ্য পিপল হু আর ইন দ্য ক্লাস রাইট নাও, রাইট? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু মোর দ্যান 400 পিপল ছিল, সবাই কিন্তু আসে নাই। আউট অফ দেম 80 পিপল কেম। এই যে 320 পিপল তারা যে আসলো না, তারা কি করলো? মানে এটাই এটা নেগোসিয়েশন। তাদেরকে একটা অফার করা হলো, তারা আসলো না। তারা মনে করলো যে না, আমি আজকের ক্লাসটাতে আসবো না। সেটা বিভিন্ন কারণে হতে পারে, তাদের ব্যস্ততা থাকতে পারে, কোনো পার্টি থাকতে পারে, কোনো অফিসের মিটিং থাকতে পারে, বা মনে হতে পারে আমি জানি এই কোর্সে যা যা পড়ানো হচ্ছে অলরেডি নো। যে কোনো কারণে হতে পারে, ইটস নেগেটিভ রিজন, মেবি ইটস আ পজিটিভ রিজন। কিন্তু এই যে তারা বললো না, এটাই নেগোসিয়েশন। এখন আমি নেগোশিয়েট করব, হাউ ডু আই টেল ইউ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং ফর ইউ টু লার্ন। ফর এক্সাম্পল, আই আস্ক ইউ, আপনি আপনার ওয়াইফকে অর গার্লফ্রেন্ডকে অর বয়ফ্রেন্ডকে গো অ্যান্ড আস্ক, আই ওয়ান্ট টু হ্যাভ আ কফি উইথ ইউ, আমি আজকে সন্ধ্যায় কফি খেতে চাই। অ্যান্ড আপনার পার্টনার বললো না, আমি আজকে কফি খেতে যেতে পারবো না, কারণ আমার আজকে একটা মেবি অন্য কোনো কাজ আছে। নেগোসিয়েশন স্টার্টস ফ্রম দেয়ার। সে বললো পারবে না, এখন আপনি কিভাবে তাকে বলবেন যে না ঠিক আছে, না ইউ হ্যাভ টু হ্যাভ আ কাপ অফ কফি উইথ মি। এই যে যা যা কাজকর্ম আপনি করবেন টু টু convince that person to have a coffee with you, that is what we call negotiation. So negotiation is not an argument. When somebody is saying no and we do things, কেউ কেউ নেগোসিয়েশনে খুব ভালো, কেউ কেউ আবার দেখা যাচ্ছে অত ভালো না, ট্রাই করছে। So that is the thing, কিভাবে করি we can negotiate properly and let that person believe that what I believe, এটাই কিন্তু নেগোসিয়েশন। এটা কোনো আর্গুমেন্ট না, কোনো ঝগড়া না, কোনো মেজাজ গরম করার কিছু না, নাথিং। আমাদের সারাদিনে হাজার হাজার বার আমরা নেগোশিয়েট করি, কখনো কখনো আমরা বুঝে করি, কখনো কখনো আমরা না বুঝে করি, কিন্তু নেগোশিয়েট ছাড়া কোনো দিনই কিন্তু আসলে আমাদের পার করা সম্ভব না। একটা স্যালারির কথা বলতে যাব, সেটাও নেগোসিয়েশন। আমার বসকে যে আমি বিলিভ করাবো যে না আমার একটা পে রেইজ দরকার, হোয়াটএভার আই এম ডুইং, আমি আমার অর্গানাইজেশনকে যতদিন ধরে সার্ভ করছি, যা করছি, আমি একটা জিনিস ডিজার্ভ করি, এটাও একটা নেগোসিয়েশন। It's not always with clients, it can be internal, it can be with your family member, সবকিছু একটা নেগোসিয়েশন। It's a part of life basically. So lesson 12 এ commercial and business clauses, এটা আমি যেটা বলবো যে এটা কিন্তু ওরকম হবে না যে একটু লিগ্যাল ক্লজের মতো প্রত্যেকটা জিনিস ওখানে থাকবে, কারণ এক একটা এগ্রিমেন্ট পেপার এক এক রকম হয়, কারণ কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে আমি কি কি ক্লজেস রাখতে চাই, কিন্তু কিছু কিছু ক্লজেস কিন্তু সব এগ্রিমেন্টেই থাকে, which is common. যেরকম আমি বিজনেস ডেভেলপমেন্ট দেখছি, আমাকে অনেক এগ্রিমেন্ট পেপার নিয়ে কাজ করতে হয়। তার মানে এটা না যে ওখানকার যে এতগুলা ক্লজেস আছে প্রায় 20টার মতো, সবকিছু নিয়ে হয়, ওগুলোর দরকার হলে আমি লিগ্যাল ডিপার্টমেন্টে যাই, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমার জানাই লাগে, কারণ ওগুলো আমাকেই ডিল করতে হবে, ওগুলো আমার ক্লায়েন্টকে আমারই বুঝাতে হবে। যখন এটা অনেক মানে ভিতরের দিকে টেকনিক্যাল ইস্যুস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টে লয়ার হয়তো এটা হ্যান্ডেল করছে, কিন্তু নর্মাল কিছু জিনিস যদি আমরা না বুঝি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা বা আমার সাথে যারা এগ্রিমেন্টে আসতে চাচ্ছে তাদের সাথে কমিউনিকেট করা ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই ধরনের টার্মস গুলা আমরা এখানটায় মানে বেসিক যেগুলো ফাউন্ডেশন যেগুলো আছে ওগুলো আমরা এখানে ডিসকাস করব। 13 এ হচ্ছে উইনিং এন্ড আর্গুমেন্টস। আর্গুমেন্ট উইন করা এটা একটা খুবই একটা আমি বলবো কনফিউজিং একটা স্টেট থাকে, ইটস অলওয়েজ নট ইজি। তো আর্গুমেন্টে ডিসএগ্রিমেন্টস আসবে, আর্গুমেন্ট হয় তখন যখন আমরা একটা ব্যাপারে ডিসএগ্রি করি। কিভাবে ডিসএগ্রিমেন্টে মাথা টাথা গরম হয়ে যাচ্ছে, কিভাবে শুনবো, কথাটা শুনতে থাকবো যে কোনো ব্যাপারে, তো ওই সময়ও কিভাবে আমরা পজ দিতে পারি, ওই সময় ওটা চিন্তা করার বিষয় আছে। ঠান্ডা মাথায় কিভাবে কি করতে পারি, টেকনিক্সটা কি, কিভাবে একটা কনভিন্স করতে পারি। তারপর ডিফিকাল্ট মানুষজনের সাথে আর্গুমেন্ট করা তো খুব ডিফিকাল্ট। দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ থাকে তারা লজিক্যাল কথাটা নিজেও বুঝতে চায় না, বলতেও চায় না, কিন্তু তারা আপনার ক্লায়েন্ট, কিছু তো করার নাই। ওরকম সময় আমরা কি ট্যাকটিক্স ইউজ করে ডিফিকাল্ট মানুষকেও কিন্তু কনভিন্স করে ফেলতে পারি, বা কি ধরনের শব্দ ব্যবহার করলে ইমিডিয়েটলি তাদের দেখা যাবে যে নিজের সাইডে নিজের ফেভারে আনা যাবে, এগুলো নিয়ে আমরা ওই ক্লাসটাতে 13 নাম্বার ক্লাসে ডিসকাস করব। 14 এ হচ্ছে আমরা সলিউশন কিভাবে, যে কোনো সলিউশনে আসবো কিভাবে, কম্প্রোমাইজেস কিভাবে করে ওটাও নিজের ফেভারে আনা যেতে পারে, ইনফর্মাল কন্ট্রাক্ট কিভাবে করা যেতে পারে, এগুলো নিয়ে হচ্ছে উই উইল টক। আইডিয়াল সলিউশনে বেসিক্যালি ডিসিশন মেকিংটা কিভাবে করব দিনের শেষে।
বিজনেস প্রেজেন্টেশনস এটা খুব করতে হয়, আমি তো অনেক করি, আমার প্রতিদিনই করা লাগে, ক্লায়েন্টসদের সাথে করা লাগে, বসের সাথে করা লাগে, করছি। বিজনেস প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে, মানুষজন কথা শুনতে থাকে, শুনছে, সবার ফোকাস আমার দিকে, আমি কি বলবো না বলবো, অনেক কিছু হয়, এরকম প্রেশার থাকে, মানুষ দেখছে, সেটা এডুকেশনে হোক, সেটা আমার অফিসে হোক, আমার ক্লায়েন্টের সামনে হোক, এটা এমন না যে আমি পারি না, আমরা সবাই পারি। প্রবলেমটা হয়ে যেটা so many people are listening to you and looking at you continuously, that can make you little bit of uncomfortable, especially যখন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে প্রেজেন্টেশনটা দেই না, we are using English language for presenting. So that for that I can help you, like I can help you choose the right words to make it easier, to make it look polished, বা ওই সময় কি ধরনের মাইন্ডসেট থাকলে আপনি আরো বেটার ভাবে জিনিসটা করতে পারবেন, এটা হবে আমাদের 15 নাম্বার ক্লাস। 16 নাম্বার ক্লাসে যে আমরা আসলে কিছু ওভাবে করে কোনো টপিকে পড়াবো না, এটা আমাদের ওভারঅল যে আমরা সেশনটা শেষ করলাম, আমরা একটু ফিডব্যাক নিয়ে কথা বললাম, ফিডব্যাক নিলাম, আপনারা ফিডব্যাক দিলেন আমাকে, আমি আপনাদেরকে একটা ফিডব্যাক দিলাম, আমার যদি কোনো কিছু কারোর ব্যাপারে মনে হয়ে থাকে, পজিটিভ ফিডব্যাক ডেফিনেটলি। তো এখানে আমরা রিয়েল লাইফের কিছু কথা, প্রত্যেকটা ক্লাসে এসে আমরা রিয়েল লাইফ নিয়ে কথা বলবো, এই ক্লাসে আমরা স্পেশালি আরো মানে জাস্ট আমরা র্যাপ আপ করবো পুরো সেশনটা, এটাই হবে আমার 16 নাম্বার ক্লাসেস। So that's all of the 16th classes we will have. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে হোস্ট। আমরা আরো একাধিক মানুষ অ্যাড হলে তো মনে হয় আমাদের জন্য আরো ইজি হয়। কি হয় ভাই, সরি বুঝতে পারিনি। আমরা মিটিং এ মানে জমে আরো যদি অ্যাক্টিভ হই বা জয়েন করি, আপনার সেটা নিয়ে কাজ করাটা কি আমাদের ভালো না? মানে আমরা কাজ করতে পারি তো আরো অনেক মানুষকে অ্যাক্টিভ করার জন্য, জয়েন করার জন্য। অবশ্যই কাজ করতে পারেন, আপনারা শেয়ার করতে পারেন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, কলিগদের সাথে শেয়ার করতে পারেন, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে, ডেফিনেটলি শেয়ার করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই, ইন্টারঅ্যাকশনটা ভালো হবে আরো। আমি আপনাদের সাথে একটা পিপিটি শেয়ার করি, হ্যাঁ, তাহলে আপনারা একটু ওভারঅল বুঝতে পারবেন জিনিসটা কি ধরনের হবে। একটা পিপিটি শেয়ার করি, দ্যাট উইল মেক ইউ মানে একটু ক্লিয়ার করবে জিনিসটা। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার এটা, মানে এই আমার যে স্ক্রিনটা আছে, ক্যান ইউ সি? দেখা যায়। ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। তো আমাদের এটার কোর্স নাম তো কর্পোরেট ইংলিশ, আপনারা জানেন। তো আমি আমার নিজের ব্যাপারে একটু বলি। আমার তো বিবিএ আইইউবি, এমবিএ নর্থ সাউথ, এসিএমপি নামে একটা কোর্স, একটা পিজিডি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, ইকুইভ্যালেন্ট টু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আইবিএ থেকে। আর আমি হচ্ছে টিচার ট্রেনার, কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে, কেমব্রিজের এডুকেশনস এর আন্ডারে আমি হচ্ছে টিচার্স এর ট্রেনার হয়েছি। শুধু ট্রেনার হওয়া একটা জিনিস, আর ট্রেনিং যে দেওয়ার যে ব্যাপারটা থাকে, এখানেও কিছু ট্যাকটিক্স থাকে। হ্যালো শিলন খা ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়, হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আপনাকে একটু আনমিউট করে কথা বলতে হবে, আপনারটা মিউটেড আছে। শিলন খা ভাই, আপনার এটা মিউট করা আছে, আমি একটু আপনার একটু আনমিউট করতে হবে। উনি মনে হয় শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জি ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা জি ভাইয়া বলেন, শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারছি না ম্যাডাম, সরি। সব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আপনি তাহলে আনমিউট, আপনি তো মিউট করে রাখেন, তাহলে আমরা কনভারসেশনটা কন্টিনিউ করে রেকর্ডিং পরে শুনতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি আমার ব্যাপারে যেটা বলছিলাম, আমি কেমব্রিজ এডুকেশনের আন্ডারে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ফর টিচার্স এন্ড ট্রেনার্স, এই কোর্সটা, এই জিনিসটার উপর ডিপ্লোমা করেছি। মানে ট্রেনিং দেওয়া একটা জিনিস, মানুষের মেন্টালিটি বুঝে ট্রেনিং দেওয়া কিন্তু আরেকটা জিনিস। পড়ানো, আমি পড়াতে পারি, আমি অনেক বছর ধরে পড়াই, কিন্তু পড়াতে হয় কিভাবে, আমি টিচারদের ট্রেনার। টিচার্সরা যে টিচ করে, কিভাবে টিচ করলে সবচেয়ে পারফেক্টলি মানুষ বুঝতে পারবে, বা ট্রেনারদের বা মানুষের হিউম্যান সাইকোলজিটা কেমন, লার্নিং এর ব্যাপারে, লিসেনিং এর ব্যাপারে, কথা শোনার ব্যাপারে, বলার ব্যাপারে,
এইটারই হচ্ছে আমার কোর্সটা বেসিক্যালি ফোকাস করেছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিপ্লোমা ফর টিচার্স অ্যান্ড ট্রেনার্স। সো আমি হচ্ছে একটা ইন্টারন্যাশনালি সার্টিফাইড টিচার্স ট্রেনার আন্ডার কেমব্রিজ। তারপরে আমার এক্সপিরিয়েন্সেস আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়িয়েছি আমি অনেক স্কুলে, মাস্টার মাইন্ডে ছিলাম, মেপল লিফ ইন্টারন্যাশনালে পড়িয়েছি, প্লে পেনে পড়িয়েছি, সামারফিল ইন্টারন্যাশনাল স্কুলে পড়িয়েছি। আমি একটা ইনস্টিটিউশনে আইএলস করাতাম। আমি একটা ইন্টারন্যাশনাল একটা ক্যানাডিয়ান একটা ইনস্টিটিউশনে আমি পড়াতাম। ওখানে আমি পড়াতাম হচ্ছে সেলপিপ, ক্যানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন্ডেক্স প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের আইএলস এর মতো, বাট এটা যখন ক্যানাডাতে মানুষ যায় তাদেরকে পিআর নিতে হয়, পিআর নিতে হলে তাদেরকে একটা এক্সাম দিতে হয়। এটা পুরোপুরি বলতে পারেন ক্যানাডিয়ান আইএলস। তো ওখানে খালি ক্যানাডিয়ানরা না, বিভিন্ন মানে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল বিভিন্ন দেশ থেকে, দেখা যাচ্ছে আফ্রিকা থেকে ছিল, তারপরে চায়না থেকে ছিল, ফিলিপিন থেকে ছিল, ভিয়েতনাম থেকে ছিল, ইন্ডিয়া থেকে ছিল, বাংলাদেশ থেকে আমি একদম পাই নাই ওখানটায়। মেইনলি আমি যেহেতু অর্গানাইজেশনটা পুরোপুরি ক্যানাডিয়ান অর্গানাইজেশন, সো আমি ওখানে এই টাইপের অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকে সেলপিপ পড়িয়েছি, এন্ড দে হ্যাভ স্কোরড গুড, ভালো স্কোর পেয়েছে তারা। এবং সেলব্যান এটা আরেকটা ক্যানাডিয়ান একটা কোর্স, এটা হচ্ছে ক্যানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অ্যাসেসমেন্ট ফর নার্সেস, যেটা আপনারা জানেন এখন ক্যানাডাতে নার্সদের অনেক ডিমান্ড, অনেক প্রফেশনে মানুষ পাওয়া যায়, বাট নার্সিং প্রফেশনটাতে মানুষ পাওয়া যায় না। তো বিভিন্ন দেশ থেকে মেয়েরা, ইনফ্যাক্ট ছেলেরাও, ভাবলে অবাক লাগে যে ছেলে কেন নার্স হবে, কিন্তু বাইরের অনেক মানে ক্যানাডিয়াতে অনেক অনেক ছেলেরা নার্স হতে চায়, কারণ নার্সের জন্য পেমেন্টও অনেক ভালো, আর ওটা একটা মানে ওই কাজটা খুব রেসপেক্ট করা হয় বাইরে। যেটা আমি জানি না বাংলাদেশে হয়তো আমরা কেন করতে পারি না, কিন্তু ওয়ার্ল্ডের বেশিরভাগ কান্ট্রিতে এই প্রফেশনটাকে খুব রেসপেক্ট করা হয়, নার্স। তো অনেক স্টুডেন্টস মেল এন্ড ফিমেল পড়িয়েছি যারা হচ্ছে নার্সের এই নার্স হওয়ার এক্সামটা দিয়েছে, যাদের পুরোপুরি হসপিটাল ওরিয়েন্টেড ইংলিশ শিখতে হয়েছে। হসপিটালে একটা একটা পেশেন্ট আসে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে কমফোর্ট দিতে হবে, তার সাথে কি ওয়েতে কমিউনিকেট করলে তার ভালো লাগবে, কত রকম ইয়ে থাকে, ডিজিজ থাকে, ক্যান্সার পেশেন্ট থাকে, তো সবার সাথে ডিলিং এর ওয়েটা তো সেম থাকে না। আবার দেখা যাচ্ছে হুট করে কারো বাচ্চা দেখা গেছে যে পড়ে গেছে রাত 3টার দিকে, হসপিটালে নিয়ে আসে, তখন এটা দেখা যাচ্ছে যে গার্ডিয়ানরা খুব টেনশন, ওই মোমেন্টে মাদার বা বাবা মারা যে টেনশনটাতে থাকে, ওই সময় একটা কমিউনিকেশন একটা সিস্টেম আলাদা থাকে। এই ক্যানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক অ্যাসেসমেন্ট ফর নার্সেস, এটার আন্ডারেও আমি অনেক স্টুডেন্টস পড়িয়েছি। সো দ্যাটস, আর আমি এখন চাকরি করছি একটা কোম্পানিতে, ফাইবার অ্যাট হোম নামে একটা কোম্পানিতে আমি এখন চাকরি করছি। আমি ওখানটায় বিজনেস ডেভেলপমেন্ট এবং এইচআর দুইটা সাবজেক্ট, দুইটা ডিপার্টমেন্ট একসাথে হ্যান্ডেল করছি এখানটায়। রিক্রুটমেন্ট দেখি, তার সাথে সাথে বিভিন্ন রকম নিউ প্রোডাক্ট অফারিংস, নতুন নতুন অনেক প্রোডাক্ট আমাদের, যে কোনো কোনো কোম্পানি কিন্তু এখন আর আগের মতো নাই ব্যাপারটা যে একটা বিজনেস নিয়েই বসে থাকবে। সব অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে মানুষ এখন নতুন নতুন প্রোডাক্ট বানাতে চায়, নতুন নতুন এসবিইউ করতে যাচ্ছে। একই বিজনেস আজকে ছিল, এক বছর পরে এত মানে র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড, এখন প্রত্যেকটা বিজনেসে দেখা যাচ্ছে কি যে আজকে প্রোডাক্টটা খুব হিট, খুব সার্ভিসটা খুব হিট, মানুষ এটা খুব চায়, 6 মাস পরেই চাচ্ছে না। এই যে নিউ বিজনেস ডেভেলপমেন্টের কাজটাকে, আমি যে ডিপার্টমেন্টে আছি নিউ বিজনেস ডেভেলপমেন্ট, এটার কাজই হচ্ছে আমি বসে বসে এরকম অনেক নতুন নতুন প্রোডাক্ট এবং সার্ভিসের প্ল্যান বানাই। ডিরেক্টলি আই এম ওয়ার্কিং উইথ দ্য চেয়ারম্যান, তার সাথে ডিসকাস করি, নতুন নতুন প্রোডাক্ট সার্ভিস লঞ্চ করি, এগুলা কিভাবে ওয়ার্কআউট করতে পারে, এটার ফুল যে ওয়াক থ্রু করানো, ডে 1 থেকে শুরু করে কিভাবে জিনিসটা হবে, এগুলো ইনিশিয়াল প্রেজেন্টেশন বানানো শুরু থেকে, প্ল্যানিং থেকে, স্ট্র্যাটেজি মেকিং থেকে সবকিছুই করছি। কাজ করছি মেইনলি চেয়ারম্যানের সাথে, চিফ অপারেটিং অফিসার সিইও এর সাথে, আর রিক্রুটমেন্ট তো করছি, যখন লাগছে তখন করছি। তো দ্যাটস অ্যাবাউট মি, এটাই আমার ব্যাপারে ছিল। তো কোর্সের ব্যাপারে এখন যাই, মেইনলি কি কি শিখবো। কর্পোরেট ইংলিশের কথা যেটা বললাম অলরেডি বলে ফেলেছি, সামথিং উই ডু এভরিডে, প্রতিদিনই করতে হবে, না করে কোনো উপায় নেই। দিন দিন যত দিন যাবে তত বেশি করতে হবে, কমার কোনো উপায় নেই, করতেই হবে করতেই হবে। বাংলাদেশে থেকে যে দেশেই থাকি, ইমেলস প্রতিদিনই লিখতে হবে, প্রতিদিনই ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, ফেস টু ফেস বলতে হবে, ফোনে বলতে হবে, টেক্সটে বলতে হবে। কর্পোরেট ইংলিশ যেটা বলেছিলাম জেনারেল ইংলিশের মতো না, একদমই ডিফারেন্ট। জেনারেল ইংলিশ প্রতিদিন না লাগলেও কর্পোরেট ইংলিশ প্রতিদিনই লাগে। তো এখানে যে অফিস এনভায়রনমেন্টের ভোকাবুলারি যেগুলোর কথা বলেছি, যে একটু আগে বললাম, ওই ধরনের ভোকাবুলারি গুলো প্র্যাকটিস করব। এবং this course aims to cover a range of skills that are crucial to communicate in workplace environment.
এরকম অনেক স্কিল যেগুলো আমরা জানি আমাদের দরকার, হয়তোবা এখন আছে ফেড অ্যাওয়ে হয়ে যাচ্ছে, বা যেভাবে আছে প্রপারলি নেই, একটু পলিশ করা দরকার। এই স্কিল গুলাকেই এই কোর্সে আমরা পলিশ করে ফেলবো একসাথে, সবাই মিলে একসাথে নিজেরা নিজেদের যে সমস্যাগুলো আছে একসাথে পলিশ করে ফেলবো। কারা এই কোর্সটা করতে পারবে? এনিওয়ান যারা ইউনিভার্সিটি লাস্ট সেমেস্টারে আছে, নিজেদেরকে প্রিপেয়ার করছে ফর কর্পোরেট লাইফ, যারা একটা চাকরি খুঁজবে, ইন্টার্নশিপ করতে চাচ্ছে, প্রাইভেট অর্গানাইজেশন হোক, পাবলিক অর্গানাইজেশন হোক, যেখানেই হোক না কেন, যারা দে আর প্রিপেয়ারিং ফর দেয়ার ইয়ে। তো এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে এনি এমপ্লয়ি অফ এনি অর্গানাইজেশন, যেইখানেই কাজ করেন, যেই পজিশনেই কাজ করেন না কেন, আপনার যদি রেসপন্সিবিলিটি থাকে যে আপনার ইমেল লিখতে হয়, আপনার প্রেজেন্টেশন দিতে হয়, নেগোশিয়েট করতে হয়, কথা বলতে হয় ক্লায়েন্টদের সাথে, তাহলে ইউ আর দ্য পারসন ফর দিস কোর্স। আপনার এখানে ক্লাসে পিপিটি গুলো তো পাবেনই, এক্সারসাইজ শিট সেগুলো আমরা করব। আমি তো বললাম এক্সারসাইজ শিট আমরা ওভাবে যে শুধু এক্সারসাইজই করতে থাকবো সেটা না, কেস স্টাডির মতো একটু করলাম, একটু রিয়েল লাইফ কেস সিনারিও করলাম, অন্য মানুষের গুগল থেকে বের করে করে কেস বের করলাম, অমুক তমুক। আপনারাই কেস দিবেন আমাকে, এটা আমাদের কেস। একজনের একটা কেস নিয়ে কথা বলবো, আমার নিজের কেস নিয়ে কথা বলবো, আমি কি প্রবলেম ফেস করেছি, আমি কি প্রবলেম কালকে ফেস করেছি, কিছুদিন আগে ফেস করেছি, 1 বছর আগে করেছি, এটাই কেস, রিয়েল লাইফ কেস। এগুলা নিয়ে কথা বলবো, এগুলার সলিউশনে আসার চেষ্টা করব। দেন যেটা বলছিলাম ইডিএমস এর ব্যাপারে, যে খুব মজার মজার ইডিএমস আমাদের এখানটায় থাকবে। সো আ ব্লেসিং ইন ডিসগাইজ, এগুলো কিন্তু ইডিএমস অফিস কনভারসেশনের জন্য। ইন আ নাটশেল, হিট দ্য নেইল অন দ্য হেড, লুক বিফোর ইউ লিপ। কথাগুলো শুনে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা মিনিংটা কি, কিন্তু এগুলোর মজার মজার মিনিং আছে। এখানে আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক আরো হয়তোবা মোর দেন 50 হয়তোবা আমরা শিখবো, বা আরো বেশি শিখতে পারি, কম শিখতে পারি, ডিপেন্ডিং অন আওয়ার ক্লাস টাইমিং এন্ড ওটার উপর ডিপেন্ড করবে, কিন্তু যেগুলো আমাদের লাইফে রিলেটেবল সেগুলাই শিখবো। যেরকম ব্লেসিং ইন ডিসগাইজ আমরা কি কি বলি, সামথিং গুড দ্যাট ইজ নট রেকগনাইজড এট ফার্স্ট। যেরকম অনেক সময় একটা জিনিস থাকে না জীবনে, আমাদের সবার হয়, আমাদের দেখে খুব খারাপ মনে হচ্ছিল, জিনিসটা আসলে আমাদের জন্য খারাপ ছিল না, আমাদের জন্য এটা খুব ভালো ছিল, কিন্তু ফার্স্টে আমরা ওটা বুঝি নাই। এক্সাম্পল সেন্টেন্স কিরকম, লুজিং মাই জব was a blessing in disguise. I would have never started my organization if it didn't happen. কি বলতে চাইছে, চাকরি চলে গিয়েছে, তখন শুনে খুব খারাপ লাগছিল, বা ভেবে খারাপ লাগছিল চাকরি চলে গেছে, কিন্তু পরে কি হলো, চাকরিটা চলে গিয়েছিল দেখেই হয়তো আজকে নিজের একটা এন্টারপ্রেনার হয়েছি, নিজের একটা কোম্পানি ফর্ম করেছি। সো কি বলতে যাচ্ছে যে ব্লেসিং ইন ডিসগাইজ, ফার্স্টে বোঝা যায় না ইটস আ গুড থিং ফর মি, পরে বোঝা গিয়েছে যে না, ইয়েস ইট ইজ আ ব্লেসিং ফর মি ইন আ ডিসগাইজ। ডিসগাইজ মানে কি, মানে ওভাবে ডিসগাইজ মানে হচ্ছে জিনিসটা লুকানো অবস্থায় ছিল, তখন we didn't understand it is a blessing, later on we understood. In a nutshell, এই কথাটা কিন্তু আমরা অনেক শুনি, অফিসেও শুনি, আবার মুভিজ দেখলেও শুনি। ইন আ নাটশেল আসলে মানে কি, ইন আ ফিউ ওয়ার্ডস, মানে বেশি আমরা বাংলায় বলি না, ঠিক আছে কথাটা শর্টকাটে শেষ করি, বাংলায় আমরা অনেক কিছু বলি, অল্প কথায় কথাটা শেষ করো। তো এই অল্প কথায় কথা শেষ করা মানে ইন আ নাটশেল, তার মানে একটা বড় একটা কোনো প্রজেক্ট বা টপিক আমরা ছোট একটা 2-4-5টা ওয়ার্ডস এর মধ্যে আমরা শেষ করতে যাচ্ছি। তো ইন আ নাটশেল, this movie is about how to earn success in a year. মানে পুরা মুভি রিভিউ দিতে আমার পুরা অনেক সময় লেগে যাবে, অনেক কথা বলতে হবে। তো নাটশেলে কি বললাম, ইন আ নাটশেল এই মুভিটা হচ্ছে কি নিয়ে, 1 বছরের মধ্যে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। একটা অনেক বড় মিটিং এর একটা ছোট একটা সামারি যখন আমরা করব অল্প কথায়, আমরা কি বলতে পারি, ইন আ নাটশেল। হিট দ্য নেইল অন দ্য হেড, এটার মানে কি, to do something 100% correct. একটা second. I think you have hit the nail on the head. It is indeed the negative reviews that we got from a few clients that led a drop in sales last month. মানে একটা কথা বললাম, এটা 100% কারেক্ট একটা কথা বললাম, সেল ড্রপ করেছে। কেন করেছে? 2-4 জন নেগেটিভ রিভিউ দিয়েছিল। এটা আমি এখন বলতে যাচ্ছি যে এই গেসটা করেছে সে একদম 100% কারেক্ট কথা বলেছে।
আর আমি বলতে চাচ্ছি আপনাকে, আপনি এই কথাটা 100% কারেক্ট বলেছেন। আমি এটা বলবো না ইউ হ্যাভ ডান ইট, ইউ হ্যাভ সেড দ্য থিং 100% কারেক্ট। আমি কি বললাম? ইউ হিট দ্য নেইল অন দ্য হেড। এই কথাটা বলে আমি বুঝাচ্ছি আপনি কথাটা 100 ভাগ ঠিক কথা বলেছেন। তো মাঝে মাঝে আমরা একটু এরকম কথা বললে কিন্তু আমাদের কনভারসেশনটা অনেক স্ট্যান্ডার্ড লাগবে, প্লাস শুনতেও ভাল লাগে। লুক বিফোর ইউ লিপ, এটা আমাদের খুবই নর্মাল একটা জেনারেল একটা কথা যেটা আমাদের লাগে, যেটা আমরা বাংলায় সবসময় বলি। কোনো কিছু করার আগে, কোনো ডিসিশন নেওয়ার আগে সবকিছু ডানে বামে দেখে নাও। উই অলওয়েজ সে দ্যাট, ডানে বামে সবকিছু দেখে নাও। তো লুক বিফোর ইউ লিপ মানে এইটাই, কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়ার আগে কনসিডার অল অ্যাসপেক্ট বিফোর টেকিং আ ডিসিশন। এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স আছে, রিমেম্বার টু লুক বিফোর ইউ লিপ, making a commitment without doing your research and figuring out the consequences can be very harmful for the company. For example, একটা ডিসিশন নিলাম, একটা কমিটমেন্ট করে ফেললাম কাউকে যে অমুক দিন আমি আপনাকে এই, ফর এক্সাম্পল আমি একজন একটা কোম্পানি একটা প্রাইস সেট করেছে 100 টাকা। আমি আমার বসকে পরে গিয়ে কনভিন্স করে ফেলবো আমি এটা 50 টাকায় যেমনি পারি আনবো। বসকে কনভিন্স না করেই ক্লায়েন্টকে গিয়ে বলে দিয়ে আসলাম, হ্যাঁ আপনি কোনো সমস্যা নাই ভাই, আমি কথা টথা বলে আপনাকে দিয়েছে 50 টাকায় দিয়ে দিব। তো কিভাবে দিবেন? What if your boss is not saying yes to it? If your boss is saying যে না, you cannot do it, নিজের একটা প্রেস্টিজ ফ্যাক্টর হয়ে যায়। ওরকম সিচুয়েশনে আমরা কি বলতে পারি, বা এরকম সিচুয়েশন যদি আপনার কোনো কলিগ করে থাকে আপনার সামনে করছে এরকম কাজ, কোনো কিছু চিন্তা ভাবনা না করে ডিসিশন নিচ্ছে, যেটার কারণে পরে হয়তো বা আপনি সাফার করছেন, ইউ ক্যান টেল দিস, কারণ লুক বিফোর ইউ লিপ। তো এরকম অনেক কিছুই আমরা এখানটায় আসলে বেসিক্যালি এরকম টাইপের ইডিয়মস গুলো কিন্তু আমরা এখানে শিখতে পারবো। যেটা একটু আগে বলছিলাম, ডিফারেন্ট স্টাইলস অফ রাইটিং আমাদের এখানটায় হতে পারে। প্লেন ইংলিশে রাইটিং হতে পারে, যেটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটা ক্লাসে দেখাবো কিভাবে ইজিলি লেখা যায়। জার্গনের একটা ব্যাপার আছে, এটা আমরা সবাই ডিসকাস করবো। অনেক সময় আমরা যারা অ্যাকাউন্টেন্ট বা আমরা যারা টেকনিক্যাল ইয়েতে আছি, ফর এক্সাম্পল ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, বা আমরা এই টাইপের যেসব প্রফেশনে আছে, আমাদের কিন্তু একটা টেকনিক থাকে যে আমরা কিন্তু কখনো ইজি ইংলিশে কথা বলতে চাই না, শর্টকাটে লিখে দিই। শর্টকাটে আমরা যে ভাষাটা বুঝি এই ভাষাটা আমরা ইমেইলে লিখে ফেলছি, কিন্তু এই ভাষাটা তো অন্য কেউ নাও বুঝতে পারে। সে তো আপনার ব্যাকগ্রাউন্ডে না হতে পারে, সে একটা ইঞ্জিনিয়ার না হতে পারে, সে একটা ডেটা নিয়ে কাজ করার, বিগ ডেটা নিয়ে কাজ করার একটা মানুষ নাও হতে পারে। সে কিভাবে বুঝবে? সে হয়তো নর্মাল একটা বিবিএ করা একটা মার্কেটিং এর একটা মানুষ। সো এই জার্গন অ্যাভয়েড করতে হবে। কিভাবে অ্যাভয়েড করা যায় এটা একটা জিনিস, এগুলো আমরা ডিসকাস করব। হার্ড ওয়ার্ডস, যেটা একটু আগে বলছিলাম, কোনো সময় হার্ড ওয়ার্ড ইউজ করব না, কোনো ব্যাপারেই আমরা হার্ড ওয়ার্ড ইউজ করব না। হার্ড ওয়ার্ড ইউজ করা নিজেদের জন্য কঠিন, মানুষের জন্য আরো কঠিন। যত সহজে কথা বলা যায় তত ভালো, কিন্তু স্ট্যান্ডার্ড যেন হয় এটা মেইনটেইন করতে হবে, স্ট্যান্ডার্ড রাখাটা, দ্যাটস দ্য মেইন গোল। ইমেইলের ট্যাকটিক্স, যেটা তো পরে আমরা ক্লাসে শিখবো, কিন্তু মজার কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। সারাদিনে 300 বিলিয়ন্স অফ ইমেইলস প্রতিদিন সেন্ড হয়, 300 billions of mail. This is the most popular communication mode. সবচেয়ে পপুলার, কথায় কথায় ইমেইল। কেন? কারণ ইমেইল একটা রেকর্ড, মুখে একটা কথা বলে দিয়েছি, সেই কথাটার কিন্তু কোনো রেকর্ড নাই। ইমেইল যখন করে দিয়েছি, যদি কখনো কোনো অর্গানাইজেশনে কোনো সমস্যা হয়, ইমেইল ইজ আ প্রুফ যে হ্যাঁ, আমি আগে প্রথমে এরকম অনেক মানুষকে ফোন করে বলে দিতাম এটা করতে হবে ভাইয়া বা আপু অমুক তমুক, পরে দেখা গিয়েছে তারা যখন একটা কনভারসেশন আসে তারা বলছে তারা এটা জানে না। রিসেন্ট আমি আমার একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমার অফিসে একটা ঘটনা হয়েছে। আমি একটা ব্যাপারে সবাইকে ইনফর্ম করেছি, ফোনে করেছি, বিকজ দ্যাট ওয়াজ নাইট, রাতের বেলা। আমি তখন ল্যাপটপ অন করার মতো সিচুয়েশনে ছিলাম না, মেইল করতে পারি না, ইট ওয়াজ সাডেন কমিউনিকেশন, সো আমি ফোনে টেক্সটে করে দিয়েছি। তো পরে যখন একটা চেয়ারম্যানের সাথে একটা আমাদের মিটিং হয়, তখন দেখা গেল যে সবগুলা মানুষ যারা এটা নিয়ে জানতো তারা পুরা সময়টাতে আমার উপর একটা ব্লেম করে দিল যে রাইস আপু আমাদেরকে জানায় নাই। আমি কিন্তু কিছু বলতে পারিনি, বিকজ আমি আসলে ইমেল করি নাই। সো ইমেল ইজ আ রেকর্ড, মানে খুব সহজ হয়ে যায় মানুষের জন্য তখন এটাকে একটা অস্বীকার করে ফেলা যে না বলে নাই। সো যে কোনো কথা যাই মুখ দিয়ে বলি না কেন, আমাদের ইমেল করতেই হয়। ম্যাম আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমি আসলে সরি।
যেহেতু আপনি ইমেল ট্রাফিক্স নিয়ে কথা বলতেছেন, আমি একটু কথা বলতে পারবো ম্যাম আপনার সাথে এই বিষয় নিয়ে? শিওর ভাইয়া, শিওর, ইউর ওয়েলকাম, বলেন। আচ্ছা, জি ম্যাম। ইমেল আসলে বেসিক্যালি হলো যে আসলে অনেক একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের অফিসিয়াল বা বিভিন্ন কর্পোরেট সেক্টরে ইমেলটা আমাদের খুব বেশি একটা রেকর্ড হিসাবে, মানে বেস ফর্ম হিসাবে এটাকে থিংকিং করা হয়। তো এই পার্টটা আমি আসলে এই কোর্সের মাধ্যমে কিভাবে সেটা পেতে পারি? বা কতটুকু মানে কোনো টেমপ্লেট থাকবে কিনা, কয়েকটা টেমপ্লেট থাকবে কিনা? এবং ইনফরমাল, ফরমাল ওয়ার্ড এর মাধ্যমে আমরা আসলে মেইলটাকে আরো বেশি ইফেক্টিভ ভাবে নিতে পারি কিনা? এরকম কোনো কিছু কি কাজ করা থাকে বা এরকমভাবে আপনি কোনো হ্যাঁ মডিফাই হবে এটাতে? হ্যাঁ, আপনি অনেক সেটা কি আমরা দেখতে পারবো? টেমপ্লেটস অবশ্যই পাবেন। টেমপ্লেটস তো আমি আপনাদেরকে দিবই। ইমেইল ক্লাসে টেমপ্লেটস থাকবে। তার চাইতেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন, আপনার কাস্টমাইজ টেমপ্লেটও যদি চান আপনি, আমি সেটা আপনাকে হেল্প করব। ফর এক্সাম্পল, আপনার ওয়ার্ক কনটেক্সটে আপনার এক ধরনের টেমপ্লেট লাগবে, সেটাও আই উইল হেল্প ইউ। শুধু যে আমি নর্মাল আপনাদেরকে টেমপ্লেট দিয়ে দিলাম কয়েকটা হাজার হাজার, এগুলা দেওয়া যায়, শুধু সেটা না, আমরা আরো এরকম আনকমন সিচুয়েশনের টেমপ্লেটস আমরা সবাই ক্রিয়েট করবো আমরা একসাথে। আপনি যেরকম কথা বলেন ভাইয়া, আপনার নিশ্চয়ই এরকম সমস্যা হয় বা কনভিন্সিং একটা প্রবলেম হয় যে যখন আপনি ইমেল করছেন, অথবা যে কথাটা আপনি আপনার ইমেলটা আমাদেরকে দেখাবেন জুমে, যে এই ইমেলটা আমি এভাবে লিখেছিলাম, হাউ ক্যান উই রাইট ইট বেটার, এইটা নিয়ে আমরা কথা বলবো তখন। যে আপনার টেমপ্লেটের উপরে উই উইল ওয়ার্ক, এটাকে আরো বেটার না, যে উই হ্যাভ টেমপ্লেটস, ওইটাকে আমরা কিভাবে বেটার করতে পারি। তারপর আমি আপনাদেরকে তো দিবই, যেই টেমপ্লেট আমি দিব সে তো দিবই, অনেক এরকম টেমপ্লেটস আপনারা পাবেন, বিভিন্ন টপিকে পাবেন, সেটা কোনো সমস্যা নেই, ডেফিনেটলি দিব। কিন্তু এছাড়াও আমাদের পার্সোনাল টেমপ্লেটসও আমরা এটা নিয়ে কাজ করব, যার যার যে যে প্রবলেমটা হয়। আমার কাছে তো এরকম অনেক টেমপ্লেটস আছে, আমার নিজের বানানো টেমপ্লেটস আছে, আমি কিন্তু ইমেল টেমপ্লেট নিজে বানাই, নট দ্যাট যে আমি অন্য কারো থেকে বা এটা ইয়ে করে দিলাম। আমি আমার হাইটেক পার্কে যে এই অ্যাওয়ারনেস ইয়েটা যে আমি করছি, আমি তো হাজার হাজার ইমেল আমার পাঠাতে হয়। আমি লাস্ট 1.5 বছরে 4000 ইমেল পাঠিয়েছি টু ডিফারেন্ট ক্লায়েন্টস অন হাইটেক জি। পার্ক। এই ইমেল আমি নিজে নিজে টেমপ্লেট তৈরি করেছি। এটা একবার এক একটা ক্লায়েন্টের সাথে মিটিং হয়, তাদেরকে একটা করে ইমেল করতে হয়। সব ক্লায়েন্ট তো সেম না, কোনোটা থাকে এমডি, কোনোজন থাকে চেয়ারম্যান, কোনোজন থাকে একটা মার্কেটিং ম্যানেজার। তো বুঝে বুঝে কথা বলা, কারো কারো আবার দেখা যাচ্ছে যে আর্মি ব্যাকগ্রাউন্ডের একদম বিশাল বড় একজন চিফ একটা পার্সন, বেশ বড় পজিশনে আছে, সে হয়তো একটা অর্গানাইজেশনে এমডি হয়েছে, তার সাথে আবার আরেক রকম। তো এরকম অনেক আছে, এটা নিয়ে কোনো ওয়ারি করার কিছু নাই। এগুলো সব টেমপ্লেটসই পাবেন। আপনার যদি কাস্টমাইজ কোনো টেমপ্লেট লাগে সেটাও আপনি পাবেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কোনো প্রবলেম হবে না এখানে। থ্যাংক ইউ ম্যাম। আর এর সাথে কি আমরা ইনফর্মাল, ফর্মাল ওয়ার্ডের যে বিষয়টা আছে, সেটার ক্ষেত্রে কি আসলে আমরা ভোকাবুলারি ইয়াগুলো পাবো কিনা বা সাপোর্ট গুলোর ক্ষেত্রে আর কি? ভোকাবুলারি অবশ্যই, ভোকাবুলারির কত ক্লাসই আছে আমাদের, অবশ্যই পাবেন। ইমেইলে তো যে ইমেল টেমপ্লেট গুলো যখন আমরা করবো, ওখানে তো কিছু ভোকাবুলারি আপনি ইমেলের মধ্যেই পাচ্ছেন। টেমপ্লেটস গুলো জি। যখন শেয়ার করছি, ওখানে তো কিছু কিছু ইমেল ভোকাবুলারি তো ওখানেই থাকবে। এছাড়াও অনেক রকম ভোকাবুলারি নিয়ে আমরা এটা মানে ইমেল টেমপ্লেট বা প্লেন ইংলিশ ছাড়াও আমাদের আরো ভোকাবুলারিজ এর উপরে উই উইল টক, যেগুলো আমাদের দরকার পড়ে প্রতিদিন ইউজেজের জন্য, এগুলো আমরা পাবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম হ্যাঁ। তো এইটা একটা জিনিস। তো আমরা আমাদের সারা দিনে 30% টাইম ম্যানেজ করি ইমেল করতে করতে। এভারেজ আমি জানি, আপনারা জানেন কিনা, আপনারা সবাই হয়তো বা দিনে 3 থেকে 4 ঘন্টা ইমেলের পিছে স্পেন্ড করেন সময়। আমি নিজেও জানতাম না, আমিও অবাক হয়ে গেছি ইনফরমেশনটা কিছুদিন আগে। আই ওয়াজ রিডিং ইন অ্যান আর্টিকেল, যে আর্টিকেলটা এটা এটা বলছে যে 3 থেকে 4 ঘন্টা। পরে আমি দেখলাম আসলেই মোস্ট অফ দ্য টাইমই তো ইমেইলই করতে হয়, ইদার ইমেল করতে হয় অথবা ইমেলটা কিভাবে করবো এটা নিয়ে চিন্তা করে যেতে চায়। তো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কথা বলবো। যেরকম এখানে দেখতেই পাচ্ছেন কি কি আমি একটু ইয়ে করছি এটা। এই যে রাইট ইমেজ এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি, ভাইয়া যে কথাটা একটু আগে রেইজ করলো টপিকটা, যে এফেক্টিভ ইমেল কিভাবে করা যায়। ইমেল করলেই তো হয়ে গেল না, এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট কিভাবে হবে ইমেলটা, এটা নিয়ে করবো। তারপর বিজনেস লেটার্স নিয়ে কথা বলবো, কারেক্ট পাঞ্চুয়েশন নিয়ে কথা বলবো, এবং ইমেলের যে এটিকেট গুলো থাকে, কমন যে এটিকেট গুলো যেটা আমাদেরকে ফলো করতেই হবে, সেটা আমরা যাকে ইমেল করি না কেন, তো এই এটিকেটস গুলো নিয়েও we will basically talk about all these etiquettes. Then we have এই যে কনফিউজিং ওয়ার্ডের কথা যেগুলো বলছিলাম, a lot একসাথে লিখবো নাকি ALOT লিখে দিব? ALOT তো হবে না, a lot একটা স্পেস থাকবে এরকম। এটা এটা হয়তো আমি ইজিটা এনেছি, কারণ আজকে ফার্স্ট ক্লাস, আমি আসলে আপনাদেরকে এতটা মানে প্রেসার দিয়ে ইয়ে করতে যাচ্ছি না।
তো এরকম অনেক কনফিউজিং ওয়ার্ডস আছে, একটা দুইটা না, এরকম হাজার হাজার আছে। সো কিছু কিছু নিয়ে যেগুলো প্রতিদিন আমাদের কাজে লাগে এগুলো নিয়ে করব। এফেক্ট, 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 দুইটা ওয়ার্ড শুনতেও সেম, মিনিংও কাছাকাছি। লেখার সময় কোনটা এ দিয়ে স্টার্ট করব এফেক্ট নাকি ই দিয়ে স্টার্ট করব এফেক্ট? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দুটা সেম, PLI, কোন ওয়ার্ডটা লিখবো? কমপ্লিমেন্টারি একটা গিফট পেয়েছি, এটা এই কথাটার কোন আমি যে বললাম ও আমাকে একটা কমপ্লিমেন্টারি গিফট দিয়েছে, বা আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, আমাকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছে, when I went there I have got complimentary drinks, বা I went to the office and my colleague complimented me, my boss complimented my report। কোন কমপ্লিমেন্ট এটা বুঝবো কি করে, বা কোনটা ওইটার মানেটা কি, এটার মানেটা কি? তো এরকম কিন্তু অনেক কনফিউজিং কথাবার্তাই কিন্তু থাকে যেগুলো হয়তো আমরা জানি না, বা জানি কারণ লেখার সময় তখন আর মাথায় আসতে চায় না যে কি অ্যাকচুয়ালি হবে, ভুলে যাচ্ছি। দেখেন কমপ্লিমেন্ট কি, কাইন্ড অফ ফ্ল্যাটারিং রিমার্ক, মানে আপনাকে কেউ ভালো কথা বলো, সেটা ধরেন ফর এক্সাম্পল আজকে আপনি বললেন আপু আপনার বা আপনার কোর্সের ডিজাইনটা খুব ভালো হয়েছে, এটা কিন্তু কমপ্লিমেন্ট দিলেন আপনি আমাকে, আপনি আমার কোর্স ডিজাইনটাকে ভালো বলবেন। আর কমপ্লিমেন্ট কি, যেটা আমি বললাম, টু থিংস দ্যাট সেট ওয়েল টুগেদার, মানে চিপসের সাথে কোক খুব ভালো যায়, ওইটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, দ্যাট কমপ্লিমেন্ট, মানে কোক চিপস খেলে কোক খেতে হবে, ওটা হচ্ছে একটার সাথে আরেকটা ভালো যায়, দ্যাটস আ কমপ্লিট ডিফারেন্ট থিং। এখন যদি আমি কাউকে লিখি যে কমপ্লিমেন্ট দিয়েছে PLE লিখে যাই, পুরো জিনিসটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এরকম আমি আপনাদেরকে দুই তিনটা দেখালাম, কিন্তু এরকম আর অনেক থাকবে। যেরকম এফেক্ট আর এফেক্টের কিন্তু মিনিং পুরাই সেম, জাস্ট একটা জিনিস, এফেক্ট হচ্ছে ভার্ব আর এফেক্ট হচ্ছে নাউন। সো এই জিনিসগুলোর একটা এরকম টাইপের জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব, যে কিভাবে আমরা এই কনফিউজিং ওয়ার্ড গুলা শিখে প্র্যাকটিস করে বের হয়ে আসতে পারি, এগুলো থেকে কনফিউশন গুলো থেকে বের হয়ে আসতে পারি। তো বিজনেস এটিকেটস এগুলা যেগুলো বলছিলাম, টেক্সট মেসেজ, ফোন, হাবিজাবি যা যা আমরা করি সারাদিন, যত রকম কমিউনিকেশন করি, কি করি না করি, প্রত্যেকটা এটিকেটস নিয়ে কথা বলবো, কমন এটিকেটস গুলো নিয়ে। টেক্সট মেসেজের কিছু টিপস এখানে দেওয়া আছে, এগুলো পিপিটি আপনারা পেয়ে যাবেন, এখানে জাস্ট কিছু আমরা দিয়ে রেখেছি, যেগুলো বলছিলাম টেক্সট মেসেজের ব্যাপারটা, যে আমাদের যে ঝামেলাগুলো হয়ে যায়, আমরা পারমিশন না নিয়ে দেখা যাচ্ছে কাউকে টেক্সট করে ফেলি। টেক্সট কিন্তু সবাইকে কখনো হুট করে ফেলতে হয় না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটিকেট। আমার বসকে আমি টেক্সট করতে পারবো কি না, আই হ্যাভ টু আস্ক, কারণ ওটা ইনস্ট্যান্ট মেসেজ, সে আনকমফোর্টেবল হতে পারে। ফর এক্সাম্পল আমার একটা টিচার ছিল ফ্যাকাল্টি, যে আমাদের MBA তে পড়াতো, আমি দেখতাম যে সে যখনই আমাদের ক্লাস ছিল তার পার্সোনাল মেসেজেস আসতো হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গায়, আমরা সবাই দেখে ফেলতাম যে তার মেসেজেস আসছে। তার মানে কি, তাকে মানে সে যে ওই সময়টা ব্যস্ত থাকে, বা সে যে তার মোবাইল ডিভাইসে পড়াচ্ছে, আমাদেরকে পড়িয়েছে বা কোনো কিছু করছে, সারাক্ষণ যে মেসেজেস আসছে, তার মানে যারা তাকে মেসেজ করেছে তারা এই জিনিসটা নিয়ে এটিকেটটা তারা ফলো করে নাই, বা জানার চেষ্টা করে নাই যে স্যার কি ওই টাইমে অ্যাভেলেবেল কিনা, নাও তো থাকতে পারে, অন্য একটা কাজও তো থাকতে পারে। ওই সময় কি হয় জানেন, ওই সময় যেটা হয়, আমাদের একটা ব্যাড ইমপ্রেশন হয় সেই মানুষটার ব্যাপারে, বিরক্ত লেগে যায়। আমি যে পরে তাকে কোনো রিপ্লাই দিব বা কিছু দিব, আমার তখনই মেজাজটা গরম হয়ে যায়, যে আমি ওটা চাই নাই, ওই টাইমে আমি টেক্সটটা চাই নাই, ওয়াই ডিড ইউ ডু দ্যাট, why did you texted me at that hour? তো সবসময় একটা এটিকেট কিন্তু ফলো করতে হয়, যে আমি আপনাকে টেক্সট মেসেজেস কোন আওয়ারে দিব। সে যদি আপনাকে বলে এনি টাইম, কোনো প্রবলেম নাই, ডু ইট। আমার বস আমাকে বলেছে এনি টাইম আই ক্যান টেক্সট হিম, আমি এখন কমফোর্টেবল, কিন্তু যখন সে আমাকে বলে নাই, আমি কিন্তু এই কাজটা কখনো করি নাই। যদি কখনো করেও থাকি, আই হ্যাভ অ্যাপোলোজাইজড, সরি ভাই, অ্যাপোলোজাইজিং ফর টেক্সটিং এট দিস আওয়ার, দিস ওয়াজ অ্যান এমার্জেন্সি ইস্যু ফর হুইচ আই হ্যাড টু টেক্সট ইউ। প্রথম লাইনে আই হ্যাভ অ্যাপোলোজাইজড। তখন যখন এখন ভাই আমাকে বলে দিয়েছে যে না, ডাজন্ট ম্যাটার, ইউ টেক্সট মি এনি টাইম, এখন আমি কমফোর্টেবল। এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। প্রফেশনাল কনটেক্সটে সব যায় না, পার্সোনাল কনটেক্সটে সবকিছু হতে পারে, প্রফেশনাল কনটেক্সটে সবকিছু যায় না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ভুলে যাই, বা মনে থাকলে হয়তো বা করি না, মনে হয় না কি দরকার আছে, বা অবশ্যই দরকার আছে। এগুলাই আমাদের ইমপ্রেশন ডেভেলপ করে একটা মানুষের কাছে। কেউ কেউ যে বলে যে ওকে সবাই খুব পছন্দ করে, সবাই কেন করে? এমনিতে কি কখনো কেউ কাউকে পছন্দ করে? রিজনটা এইটাই,
যারা খুব কনসিয়াস থাকে এই ব্যাপারগুলো নিয়ে, যারা ফলো করে একটু কষ্ট করে, যে করলো না সে করলো না, কিন্তু যে করলো অবশ্যই সে এটা বেনিফিট পাবে। নেগোসিয়েশনের কথা যেটা একটুকে বলছিলাম আপনাদেরকে, ইটস নট এন আর্গুমেন্ট, এটা একটা কনভারসেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট, গেট কমফোর্টেবল লিসেনিং টু নো। নো শোনার কমফোর্টটা আনার চেষ্টা করবেন সবাই লাইফে। আমি নিজেও এখনো স্ট্রাগল করি, কেউ আমাকে নো বললে আমার খারাপ লেগে যায়, মন খারাপ হয়ে যায়, কেন আমাকে নো বললো। কিন্তু জীবনের এই লাইফে আমাদের কর্পোরেট, স্পেশালি পার্সোনালেও আছে আসলে, কিন্তু আমরা যেহেতু কর্পোরেট ইংলিশ নিয়ে ক্লাস করছি, কর্পোরেট কনটেক্সট নিয়ে কথা বলবো, খুব নো শুনতে হয়, সবসময় ইয়াস শোনা যায় না। 10 বারের মধ্যে 7 বারই দেখা যাচ্ছে নো শুনতে হয়। এটা প্র্যাকটিস করতে হবে। আজকে নো শুনলাম বলে যে সেটা সারা জীবন নো থাকবে তা না। আমাদের সবার একটা প্রবলেম আছে, when we hear no we become very down, we feel so low that আমরা ওটাকে কোনো ইয়াস করার চেষ্টা করি না। আমার একটা ক্লায়েন্টের সাথে আমি এত কষ্ট করেছি, 3 মাস আমি তাদের সাথে যোগাযোগ করেছি। আমার ফ্রাইডেতে আই হ্যাভ গিভেন দেম টাইম, ফ্রাইডে ইজ মাই ফ্যামিলি টাইম। আমি 6 দিন সপ্তাহে কাজ করি, একটা শুক্রবার আই ওয়ান্ট টু গিভ টাইম টু মাই সেলফ, আমি নিজেকে সময় দিতে চাই। ইটস ইম্পর্টেন্ট ফর আ পজিটিভ এনার্জি, আমাদের একটা মেন্টাল হেলথও আছে, উইচ ইজ ইম্পর্টেন্ট। আমি আমার শুক্রবার গুলো পর্যন্ত তাদের সাথে টাইম দিয়েছি, বিকজ ইটস আ ভেরি বিগ ক্লায়েন্ট। মানে কত, আমার কাছে মনে হয় যে প্রায় 50 লাখ টাকা আমি পার মান্থ আই কুড হ্যাভ আর্নড ফ্রম দ্যাট ক্লায়েন্ট। তো এতটা আমি এটা চিন্তা করেছি যে না ঠিক আছে, এটা আমার জন্য খুব ভালো হবে ইফ আই ক্যান অনবোর্ড দিস ক্লায়েন্ট, প্লাস মাই বস উইল বি ভেরি হ্যাপি। স্পেশালি আমাকে ওই অ্যাসাইনমেন্টটা দেওয়াই হয়েছিল বিকজ আই ক্যান হ্যান্ডেল দেম। 3 মাস করেছি, করতে 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 দেন ইট ওয়াজ আ নো। লাস্ট মিনিটে না করে দিল, চেক করবে না। এত খারাপ লেগেছে যে মানে এতটা সময় দিলাম, পার্সোনাল টাইম থেকে টাইম দিলাম, অফিস টাইম থেকে টাইম দিলাম, আর আজকে এত কিছুর পরে নো শুনলাম। কিন্তু নো কিন্তু আসলে আমাকে বলে নাই, আমি উনাদের কোনো মানে কিছু না, আমাকে নো বলার কিছু নাই। নো বলার কারণটা পরে যখন মন ভালো হলো, পরে চিন্তা করলাম যে না, একটু বোঝার চেষ্টা করি সমস্যাটা কি। সমস্যাটা আসলে আমার না, সমস্যাটা হচ্ছে তাদের যে ফরেন ইনভেস্টর ছিল, তারাই রাজি হচ্ছে না। তারা কি করবে, তারাও তো 3 মাস সময় দিয়েছে। পরে আমি চিন্তা করলাম, আমি কি একাই সময় দিয়েছি? তাদের সিএফও সময় দিয়েছে, সিটিও সময় দিয়েছে, সিও সময় দিয়েছে, তাদেরও তো নিশ্চয়ই খারাপ লাগছে। 3 মাস ধরে তারাও তো একইভাবে আমার মতো করেই তো কাজটা করছে। এখন তাদের ফরেন পার্টনার যদি এটার জন্য রাজি না হয়, তারা এখন কি করতে পারে? কিন্তু সবচেয়ে মজার কথা কি জানেন, এটার পরেও না আমি কমিউনিকেশন চালাই গেলাম। আই হ্যাভ কেপ্ট অন মানে টকিং টু দেম, এরকম বুঝাই নাই যে হ্যাঁ ফেল্ট ব্যাড, খারাপ লাগছে, এরকম বুঝাই নাই। তাও কল দিতাম ওই ভাইয়াটাকে, আমি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট যে ভাইয়াটা ছিল তার সাথে আমার কথা হতো, তাকে তাও মাঝে মাঝে যেরকম আগে 3 মাস যেরকম আমি তার সাথে ফোন করে করে কথা বলতাম অ্যাজ আ ক্লায়েন্ট, কিন্তু যখন আমার সে মানা হয়ে গেল, তখন ভাবছি মানুষ কি কি মনে করবে যে সো সেলফিশ, এখন আর কোনো কল নাই কিছু নাই। তখন আমি নিজেও তাও আমি তাকে ফোন দিতাম না হয়ে যাওয়ার পরেও। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টের যে হেডটা ছিল, সে চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা কোম্পানিতে ডিরেক্টর হিসেবে জয়েন করছে। ওই কোম্পানিটাও আমার ক্লায়েন্ট হতে পারবে আর কি, মানে আমার পোটেনশিয়াল ক্লায়েন্ট। ওই ভাইয়া আমাকে নিজে ফোন করে তখন বলছে যে আপু আমি কিন্তু এখন অর্গানাইজেশন চেঞ্জ করছি, এখন হচ্ছে এটা আমার অর্গানাইজেশন, আমরাও কিন্তু আপনাদের ওখানে বিজনেস স্টার্ট করতে পারি। তো দেখেন আমি কিন্তু জিনিসটা করছি বলে কিন্তু ভালোই হয়েছে। এরকম কিন্তু রিলেশনটা মেইনটেইন করার কারণেই দেখা গেছে মানুষটা আমার কাছে, মানে কোম্পানিটা না আসলেও ভাইয়াটা যে আরেকটা কোম্পানিতে চলে গেছে, সেই কোম্পানিটা কিন্তু আমি একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে পেয়ে গিয়েছি, তাদের সাথে আমার এখন আবার কথা হচ্ছে। তো কিছু না কিছু ভালো থেকেই যায়। তো এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করব, আর এটা অনেক বিগ একটা টপিক। এটা নিয়ে আমরা কিভাবে আমরা প্রশ্ন করতে পারি ক্লায়েন্টদেরকে, যেরকম যে এখন আমি দেখেন কথাই বলে যাচ্ছি কিন্তু আপনারা শুনছেন, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু তা না, তাদেরকে বলতে দিতে হবে, অনেক কথা বলতে দিতে হবে। তাদেরকে কথা বলতে দিলেই বিজনেস হবে। আমরা সবাই যে ভুলটা করি, নিজেরা খালি অনেক কথা বলতে থাকি, এটা মানুষকে বিরক্ত করে ফেলে। এত কথা না বলে অন্যদেরকে কথা বলতে, ক্লায়েন্টের কেসে বিজনেস কনটেক্সটে মানুষকে কথা বলতে দিতে হবে, নিজেকে শোনার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, শুনতে থাকতে হবে, তখনই একটা বিজনেস হয়। তো এই যে তাদেরকে কথা বলানো, ক্লায়েন্টদের আবার টেন্ডেন্সি থাকে কথা বলতে চায় না, মনে করে যে যদি বলে ফেলি। ম্যাম Hello? আমি সরি, হ্যাঁ, আমি হ্যাঁ, আবারও বলো। আপনাকে ইন্টারাপ্ট করতেছি। থ্যাংক ইউ যে আসলে আপনি পারবে না, একটা ভালো সমস্যা নেই। উদাহরণ দিয়েছেন নেগোসিয়েশনের পার্ট, না বলার বিষয়টা নিয়ে। বেসিক্যালি আসলে আমরা আসলে যখন মিটিং বা বিভিন্ন
কনভারসেশনে থাকি তখন খেয়াল করে দেখি যে আসলে আমরা প্রত্যেকটা জায়গাতে বা মিটিং এ কেউ না কেউ আসলে বলার নতুন করে অ্যাগ্রেসিভ হয়ে থাকি। আমি হ্যাঁ সাপোজ হ্যাঁ আপনি ট্রু। আমাকে কিছু বলছেন, আমি কিন্তু আপনাকে কথা উল্টা পিঠে কিন্তু বলার জন্য খুব অ্যাগ্রেসিভ হয়ে থাকি। ইনস্ট্যান্ট আপনাকে কোনো কথা বলে দিচ্ছি যেটা রুলস রেগুলেশন বা যে কোনো কালচার দিক থেকে অথবা অ্যাডজাস্ট নাও হইতে পারে। বা কেউ থিঙ্কিং করতে করে না যে আসলে ওনার বলাটার রিজনটা কি সেটা সে থিঙ্কিং করে না। কিছু কিছু মুহূর্তে যদি আপনি সাইলেন্ট থাকেন বা না বলেন বা আপনি চাচ্ছেন যে এটা না বলতে কিন্তু আপনার উপরে বস বা সাপোজ কোনো কারণে আপনাকে সেটা না বলতে হচ্ছে, এইসব জায়গার ক্ষেত্রে আপনি কি করবেন বা আপনার অভিজ্ঞতার দিক থেকে এইসব জায়গায় আপনি কিভাবে ওভারকাম করে আসছেন? ঠিক আছে? কারণ আসলে আপনাকে নো বলা সব জায়গাতে নো বলা যায় না। নো বলাটা উচিত। যেমন সাপোজ আমি আমার সব ফ্রেন্ডরা ঘুরতে যাচ্ছে বাট আমি ফিজিক্যাল ভাবে ফিট না। সেক্ষেত্রে হয়তোবা আমার বলতে আমি যেতে পারবো না ফিজিক্যাল কারণে তখন না বলতে হবে। কিন্তু খুবই আর্জেন্ট আপনাকে আপনি ফিজিক্যালি আনফিট থাকলেও আপনাকে যেতেই হবে। সেই জায়গায় তো আপনি নো বলতে পারবেন না। বেসিক্যালি আমি আপনাকে জাস্ট করতেছি বিজনেস পারপাস এর ক্ষেত্রে আসলে এই নো বলার ওয়ে কোন কোন জায়গায় হতে পারে বা আপনার দিক থেকে সেটা কি মনে হতে পারে সেটা সম্পর্কে বললে ভালো হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটারই তো আমরা নেগোসিয়েশন ক্লাসে আমরা এটা টেকনিক্স গুলো বলবো। তো কমফোর্টেবল কিভাবে হব, কি কি সিচুয়েশন ওয়াইজে আমরা ওই ক্লাসটাতে কথা বলবো, যে নোই কিভাবে বলা যায়, লিসনিং টু এন্ড অলসো সেইং নো ওয়েন নিডেড, কিভাবে বলতে হবে। নো বলারও তো টেকনিক আছে, আর নো বলাতে কিন্তু একটা প্র্যাকটিস। আপনি হয়তো বা বলছেন যে হ্যাঁ বলা যাবে না বা বলা, এরকম সিচুয়েশনই আমাদের সবার কেসে হয়, নো বলা যাবে না, কিন্তু আসলে বলে ফেলতে হয়। হ্যাঁ, মানে এটা বলে ফেলতে হয় কি, ভদ্রভাবে হলেও সিচুয়েশনটাকে এক্সপ্লেন করে হলেও বলে ফেলতে হয়। কারণ আপনি যদি না বলতে পারেন, না বলতে না বলতে একদিন কিন্তু আর কোনোদিন মানে সবসময় কিন্তু আপনাকে গ্রান্টেড নিয়ে নেওয়া হবে। একটা সময় কিন্তু সবাই ভেবেই নিবে যে আপনি একমাত্র পৃথিবীতে একটা মানুষ যে অ্যাভেলেবল, তখন তো মানুষ তাকে ভ্যালু করতে চায় না। এটা কিন্তু খুব হয়। রিসেন্টলি যে আমার অর্গানাইজেশনে মাঝখানে কেউ ছিল না, মানে সবাই জব টব ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছে। কিছু একটা হলেই আমার কথা, মানে কোনো ব্যাপার হলেই, মানে সেটা এমন একটা সিচুয়েশন আমি দেখছি হিউম্যান রিসোর্স আর বিজনেস ডেভেলপমেন্ট এর বাদেও যদি কোনো কিছু থাকে, যেরকম আপনার অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, এগুলো ইনফরমেশনের জন্য না আমাকে ট্যাগ করাই দিচ্ছে কিভাবে জানো। তারপর আমি চিন্তা করে দেখলাম বাসায় বসে যে এটা তো মানে খুব হয়ে যাচ্ছে, এটা তো ইটস টু ডিফিকাল্ট, এভরি টাইম আই ক্যানট বি অ্যাভেলেবল, ইটস নট পসিবল। তারপর গাজীপুর যেতে হয় আমাদের সপ্তাহে একদিন করে, বা ক্লায়েন্ট গেলে যে কালিয়াকৈর আমাদের প্রজেক্ট যে হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি গভর্নমেন্টের যে প্রজেক্ট, আমি যেটা বললাম আমি ওটা দেখছি এখন, কিছু হলেই আমার যেতে হবে কালিয়াকৈর। কিন্তু কেন, ওয়াই এভরি টাইম আই উইল গো? ইটস আ ভেরি ডিফিকাল্ট জার্নি, 3-4 ঘন্টা বসে থাকতে হয়, আসার সময় 6 ঘন্টা লাগে, সারাটা দিন ওয়েস্ট, পরের দিনও কোনো কিছু করা যায় না, এতটা টায়ার্ড লাগে। তো এভরি টাইম কয়েকবার গিয়েছি, নো বলতে পারি নাই। তো একবার, দুইবার, তিনবার, চারবারের বার আমি যে আমার বসের সাথে সুন্দর করে কথা বলছি যে ভাই আসলে এভরি টাইম তো আমার পক্ষে তো পসিবল না, যে আপনার এটা আমি যেটা করেছি বেস্ট যেটা আমি করেছি, আমি একটা প্ল্যান নিয়ে গিয়েছিলাম। কারণ উনাকে যদি আমি ডিরেক্টলি আসলে সমস্যাটা বলি, উনি কিন্তু কখনোই আমাকে সমাধান তো দিতে পারবেই না। উল্টা আমাকে সে বলবে যে রাইসা, মানে আমাকে একটা তার বিরক্তিকর মানুষ মনে হবে যখনই আসে, কমপ্লেইন্স নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। আমি সমস্যাটা সমাধান নিজেই বের করে নিয়ে গিয়েছি। আমি একে রোস্টার করে ফেলছি, এভরি স্যাটারডেতে আমি না গিয়ে কে কে যেতে পারে, বা কেউ যদি না যায়, তাও হাইটেক পার্কের প্রজেক্টে কে আছে যে আমি না থাকলেও ওই কাজটা করা সম্ভব তার দ্বারা। যদি সলিউশন নিয়ে যেতে পারেন, আপনার নোতে কারো কোনো প্রবলেম হবে না। ইউ মাস্ট গিভ আ সলিউশন টু দেম। আমি এটা করেছি যে আমি যেতে পারছি না, আমার আমি এই প্ল্যানটা করেছি, আমি পুরো একটা প্রপার একটা শিডিউল বানিয়ে দিয়েছি, দ্যাটস হাউ ইটস গোইং টু ওয়ার্ক। তারপর থেকে কিন্তু লাস্ট 3 স্যাটারডে ধরে আমি আর যাচ্ছি না। ম্যাম সো আপনি নো। তো ইন্টেলিজেন্ট, ম্যাম আপনি তো ইন্টেলিজেন্ট থ্যাংক ইউ। বাট সবাই হ্যাঁ তো থ্যাংক ইউ। ইন্টেলিজেন্ট না। এটাই তো ভাই, আমার টেকনিক্স গুলো শিখে ফেলবো ফ্রেন্ড ভাই, এটা ইন্টেলিজেন্টের ব্যাপার। আমি আপনাকে জিনিস বুঝাই, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আমি কি প্রথম 3 স্যাটারডেতে পেরেছি নো বলতে? পারি নাই তো, না। চিন্তা করে করে বের করতে হয়েছে, থিঙ্ক করেছি, প্রথমে কিন্তু পারি নাই, একদমই পারি নাই। এমনও হয়েছে যে অনেক নিজের ইম্পর্টেন্ট একটা জিনিসকে আমি ক্যান্সেল করেছি, নিজের পার্সোনাল লাইফের খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট আমি ক্যান্সেল করেছি জাস্ট বিকজ আমি ওখানে নো বলতে পারি। যেখানে নর্মাল ফালতু রিজনস অনেকে নো বলে দিচ্ছে,
আমি পারছি না। তো এটা হচ্ছে একটা প্র্যাকটিস ভাইয়া, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি কয়েকবার ট্রাই করে দেখেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি আপনাকে একটা ছোট্ট টিপস দেই, ইট উইল হেল্প ইউ। সত্যি, ইট উইল রিয়েলি হেল্প ইউ। আপনি কালকের থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আপনার লাইফে যারা যারা এক্সিস্ট করে আপনার অফিসে, এটা আমাকে খুব হেল্প করছে, আমি আপনাকে বলছি। আপনার অফিস, আপনার পার্সোনাল লাইফে আপনি কারো কাছে, সবার কাছে কিছু না কিছু চেয়ে দেখেন কালকের থেকে। আপনি দেখেন তারা কয়জন আপনাকে নো বলে। ফর এক্সাম্পল, আপনি কালকে অফিসে যাবেন, আপনার একটা প্রজেক্টে হেল্প লাগবে, আপনার কলিগকে করে দিতে বলেন 30% অফ দ্য ওয়ার্ক। আপনি দেখবেন সে আপনাকে কিভাবে নোটা বলে। ঠিক আছে? Right. আমি একটু ইন্টারাপ্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, অফিসিয়াল কোন কার্যক্রমে নো বলাটা হয়তো কঠিন হয়, বাট আমার ক্লায়েন্টের সাথে নো বলাটার বিষয়টা কিন্তু আলাদা ধরনের হয়। অফিসিয়াল নো এবং ক্লায়েন্টের সাথে নো বলাটা আমার মনে হয় এখানে ডিফারেন্ট, বিষয়টা ডিফারেন্ট ভাবে দেখতে হয়। হুম, অবশ্যই। ক্লায়েন্টের সাথে তো আপনি ডিরেক্টলি নো বলবেন না, আপনার এমপ্যাথি নিয়ে নো বলতে হবে, আপনাকে লজিক্যাল হতে হবে। এখন আমার ক্লায়েন্ট আমার কাছে একটা প্রোডাক্ট আমার 32 টাকা করে আমি সেল করছি, আমার কাছে 25 টাকা চেয়ে বসছে, আর তাকে তো আমি নো বলি না ডিরেক্টলি, আমি তাকে আমার পুরা মানে আমার অন্যান্য ক্লায়েন্টের এক্সাম্পল সহকারে লজিক্যালি আমি তাদেরকে পুরো ডেটা দিয়েছি। আমার নোর পিছে ডেটা দিতে হবে আপনার। ক্লায়েন্টকে ইউ ক্যানট সে নো, ইউ হ্যাভ টু গিভ ডেটা। ক্লায়েন্টকে আপনার বিলিভ করাতে হবে। ক্লায়েন্ট যে সে যে একা 25 টাকা চাচ্ছে আর আশেপাশে প্রত্যেকটা ক্লায়েন্ট যে 32 টাকা করে দিচ্ছে, এটা যদি তাদেরকে লজিক্যালি দেখাতে পারেন, সেটা আপনার মানতে এটা বাধ্য। সেটা মানে এমন কোনো কিছু চাবে না যেটা তার চাওয়ার কথা না, বা যেটা আরো 8-10টা মানুষ পাচ্ছে না। তাদেরকে লজিক বা ডেটা দিতেই হবে। ক্লায়েন্টের সাথে ডিল করার নিয়ম হচ্ছে ব্যাকড আপ বাই ডেটা। ডেটা ছাড়া কথা বললে সমস্যা। ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলতে গেলে ক্লায়েন্টরা ধরে বসে। কিন্তু নিজেদের এই যে লাইফটাতে ভাই, আজ যেটা ভাই আপনার নামটা কি, যার সাথে কথা বলছিলাম একটু আগে যে নোর ব্যাপারে? আমানুল্লাহ। আমার না, সরি, না ভাই, আরেকজন আপনার আগে যে কথা বলছিল। জি হ্যাঁ, জি ম্যাডাম, আমার নাম হলো যে মোহাম্মদ আবুল হাসনাত। ও হাসনাত ভাই। হাসান ভাই, আপনার সাথে যে কথাটা বলছিলাম সত্যি খুব ইন্টারেস্টিং। আপনি কালকে যদি অফিসে যান সকালবেলা, হ্যাঁ, আপনি গিয়ে আপনি একটু একটু বলে দেখেন, হ্যাঁ আপনি বলেই দেখেন কালকে 4-5 জন ম্যাম, এটা আমার অভিজ্ঞতা আছে আপনি ম্যাম, দেখেন। এটা আমি জানি। জি ম্যাম, আমি জানি। বেসিক্যালি আসলে ম্যাম হলো কি, এটাই বলছিলাম যে প্রফেশনাল, আমরা পারি না, আর আরো 8-10টা মানুষ কিন্তু পারে। না জি ম্যাম, বেসিক্যালি হলো কি ম্যাম, আমরা আসলে সব টেকনিক গুলো জানি বাট ইমপ্লিমেন্ট করতে পারি না, বা কিছু জিনিস আছে যে আসলে জিনিসটা ওয়ে জানি না, যেটা আমাদের আসলে আর একটা কথা হলো যে আপনি একটা মেন কথা বলছেন, থিঙ্কিং করতে হবে, বাট আমরা বর্তমান যুগে মানুষটা থিঙ্কিংটা জায়গায় অনেকটা পিছিয়ে আছি, এটা করতে চাই না, যার কারণে এই প্রবলেম গুলো ক্রিয়েট হয়, আমরা পিছিয়ে যাই, বা অন্য কেউ যে থিঙ্কিং করে সে সবার থেকে একটু এগিয়ে যাচ্ছে, এটাই। হ্যাঁ, ওই যে যেটা বললাম, লুক বিফোর ইউ লিপ, যে ইডিয়ামটা বললাম একটু আগে, চিন্তা করতেই হবে। চিন্তা না করে ডিসিশন নিলে প্রবলেম। তাই বলে ওভার থিঙ্ক করা যাবে না, ওভার থিঙ্ক কিন্তু স্ট্রেস বাড়ায়। আবার কখনো ওভার থিঙ্ক করবেন না, যতটুকু ডিমান্ডেড, যতটুকু চিন্তা আসলে ডিমান্ডেড অতটুকু করাই ভালো। বেশি করে ফেললে আবার সমস্যা, তখন দেখা যাচ্ছে স্ট্রেস বেড়ে যাচ্ছে। জি ম্যাম, আপনার থিঙ্কিং ছাড়া কোথা থাকবে, আপনার সকাল থেকে শুরু করে আপনার অফিস শেষ করার পর আপনার ফ্যামিলিকে নিয়ে থিঙ্কিং করতে হবে, চলে আসবে, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, বাট আমি আসলে এত ডিপলি যাব না, বাট যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা সাপোজ আপনার ইয়ার ক্লাস, আমাদের আসলে আমরা প্রতিটা মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে আমরা প্রবলেম ফেস করি, বা কিছু জায়গায় আমরা থাকি যে জিনিসগুলো ওয়ে জানি না, ওয়ে জানাটা দরকার, সেই জায়গাতে আমরা আসলে আপনাকে নক করা। আমি আসলে পার্সোনাল লাইফে অনেক কিছুই ওভারকাম করতে পারছি, আবার কিছু জায়গায় সেটা ফেলিওর হয়েছি। হ্যাঁ, বা কিছু জায়গায় আমি আসলে বুঝতেই পারি না প্রবলেমটা আমি কিভাবে সলভ করবো। তো এবং ইভেন কিছু জায়গায় আমি আসলে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, এইটা বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করা। বাট আমি শর্ট টাইমে আপনার সম্পর্কে যেটুকু বুঝতে পারছি বা আপনার নলেজ, এটা আপনার হিউজ পরিমাণ আপনার নলেজ এবং হিউজ পরিমাণ আপনার টেকনিক আছে, যেটা আপনি এই কোর্সটা মধ্যে মেবি সেটা অ্যাপ্লাই করবেন। মানে আমি যে আপনার শর্ট টাইমে আপনাকে অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া এটার জন্য। হ্যাঁ, আপনি একটা টেকনিকস কথা, আসলে প্র্যাকটিস করতে করতেই। জি জি, আরেকটা কথা আপনি যদি যদি খেয়াল করে থাকে, যদি কেউ খেয়াল করে থাকে, আপনি একটা কথা বলছেন যে আমি আপনাকে জিজ্ঞেস করলাম ম্যাম, মেল রাইটিং এর ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন মেল রাইটিং ক্ষেত্রে আমি কিভাবে আপনার কাছে একটা বেনিফিট পেতে পারি, ফর্মাল ইনফর্মাল ওয়ার্ক নিয়ে। তখন আপনি আমাকে বলছেন
যে আমি আপনাকে টেমপ্লেট দিতে পারি বা আমার কাছে অনেক কিছু থাকে, কিন্তু বিভিন্ন ওয়ে বা বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে কিভাবে মেলটা হতে পারে সেটার কিন্তু আমি আপনাকে ইনফরমেশন শেয়ার করব। এটার মানে এটা হচ্ছে যে আপনি জাস্ট কোর্স না, কোর্সের বাইরেও আপনি অনেক কিছু আপনার ইনফরমেশন আছে যেগুলো আমাদের পার্সোনাল লাইফ এবং পার্সোনাল অ্যাক্টিভিটিস কে আপনাকে হেল্প করবে। আমি জানি অবশ্যই। জাস্ট কোর্সের বাইরে আপনার সাথে যদি ভালো একটা সম্পর্ক থাকে, জাস্ট এই কোর্সের বাইরেও যে সম্পর্ক থাকে আপনি সেই জায়গায় আপনাকে সাপোর্ট করবেন। আই থিংক দ্যাট অবশ্যই ভাইয়া, অবশ্যই। আমি তো সেটাই বা বিভিন্ন আমি ফার্স্ট প্রজেক্ট থেকেই আমি দিভেন ভাইকে এটা বলেছিলাম। আমি কিন্তু এই কোর্সটা ওরকম থাকে না যে টিচার, আমি ট্রেনিংস অনেক দেখেছি, অনেক করে মানুষ, আমিও দেখি, কিন্তু আমি ওরকম ব্যাপারটা করতে চাচ্ছি না রিয়েল লাইফের সাথে, যেটা কোনো মিল নাই। এই জন্যই বললাম যে সমস্যায় যা ভাইয়া বললেন মাত্র, অনেক রকম প্রবলেম, অনেক ইয়ে হয়েছে, এই সমস্যাগুলো নিয়ে তো উই উইল টক। অন্য মানুষের কি সমস্যা হয়েছে এটা নিয়ে তো আমাদের অ্যানালাইসিস করে কোনো লাভ নাই। আমাদের কি সমস্যা হচ্ছে, ফর এক্সাম্পল আপনার একটা সমস্যা হয়েছে, আমি আপনাকে একটা সলিউশন এখানে দিলাম বা ডিসকাস করলাম, আমারটা তো বেটার সলিউশন কিন্তু এখানে একটা আরেকটা ক্লাসমেটও দিতে পারে, সে হয়তো বা সিমিলার একটা প্রবলেম ডিল করে আসছে। তো এইটাই হবে আমাদের এই ডিসকাশন সেশন গুলো, এরকম হবে। অন্য মানুষের কেস নিয়ে উই উইল নট টক। আমরা আমাদের কেস, আই এম মাই কেস, আপনি আপনার কেস, আমাদের মধ্যে যে আমাদের রিসোর্সেস আছে আমরা আমাদের কেস নিয়ে কথা বলবো। আমি এটাই বলতে চাচ্ছি। আমি ওইরকম ভাবে করতে চাচ্ছি না জিনিসটা। সব ট্রেনাররা যেটা করে যে একটা গুগল থেকে একটা প্রবলেম এনে দেখাচ্ছে, নো, আই উইল নট ডু দ্যাট। আই উইল শো মাই ওন প্রবলেম। আমার কলিগের ইমেল আমি আপনাকে দেখাবো, আই উইল শো ইউ, যেটা ইমপ্রেশন খারাপ করে দিয়েছে। আই উইল শো ইউ ইমেল টেমপ্লেট অফ পিপল যে ইমেলের কারণে তাদের পে রেজ হয় নাই। আই উইল শো ইউ রিয়েল লাইফ, আমি দেখাবো আমার কলিগসদেরটা। আই হ্যাভ কেপ্ট স্ক্রিনশটস অফ দোজ। ঠিক আছে ম্যাম, আমি কি আরেকটা কথা বলতে পারি? জানি না আসলে আমার আদার্স ভাইরা কিছু নেগেটিভ ভাবে নেবেন কিনা। আমি হ্যাঁ হ্যাঁ আপনার বলেন। মাধ্যমে সবাইকে একটা কথা বলতে চাই। আমরা ইমেল করি বা সাপোজ যে কোনো টপিকস নিয়ে আমরা কোর্স করি না কেন, বাট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, কথা বলতে হবে। আপনাকে বলতে হবে, বলা ট্রাই করতে হবে। আপনি যখন মুখ দিয়ে বলা ট্রাই করতে পারবেন বা সেটা যখন বলা শুরু করবেন, আপনি হয় আপনার আইডেন্টিফাই করবেন আপনি রং বলছেন, আদার্স আপনি রাইট বলছেন, দেন আপনি সাকসেস হবেন। এটা হলো আসলে কোর পয়েন্ট। আমি থিঙ্কিং করি বেসিক্যালি ম্যাম, আমি একটা প্রতিষ্ঠানে আছি, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছি। তো আমি যখন আসলে আজ থেকে 4 বছর আগে কথা বলতে পারতাম না, কথা বলতে গেলে মুখে আটকে বা তুতলায় যেত, যেটা বলা হয় কি মুখে আটকে যেত। বাট পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি কথা বলা শিখছি। এই কথা বলাটা কিন্তু একটা আর্ট। এই আর্টটাই কিন্তু আপনাকে ইমেল রাইটিং, বিজনেস কমিউনিকেশন, বিজনেস বিভিন্ন পার্টে কিন্তু আপনাকে সেটা সাপোর্ট দিবে। যদি আপনি কথা বলতে না পারেন, যদি কথা না বলতে চান, কখনো আপনি কোনো কোর্সে আপনাকে সাপোর্ট দিবে না। এটা ট্রু থ্যাংক ট্রু ইউ ম্যাম। ভাই, আমি ট্রু, আই আসলে এগ্রি উইথ অনেক ইউ। কথা বলে ফেলছি, আমি এক্সট্রিমলি সরি ম্যাম। না না, কথা তো আমরা বলবোই, কথা বলেই আমরা এটা শিখবো সবকিছু, এটা কোনো সমস্যা নেই। তো ভাই আমি আস্তে আস্তে করে র্যাপ আপ করে ফেলি, যেহেতু জি টাইমও জি জি প্রায় ম্যাম, শেষের থ্যাংক ইউ। দিকে চলে আসছে আমাদের। ঠিক জি আছে, ম্যাম, তো কিছু জি টিপস দিব যে সবসময় একটু বিজনেস রিলেটেড। হ্যাঁ জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমার চারটা ছোট ছোট প্রশ্ন ছিল, জাস্ট জানা আর কি। হ্যাঁ, আমি এখন বলবো। জি জি শিওর বলেন। আচ্ছা, আপনি কি স্পোকেন ইংলিশ কোথাও কি করেছিলেন? ভাই আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার অনেক বছর ধরে, আমি ইংলিশের উপরই, আমার মানে না, আমি ব্যাকগ্রাউন্ডই ইংলিশ জাস্ট মিডিয়াম। বললাম, জাস্ট প্রথম এট ফার্স্ট যখন স্টার্ট করছেন তখন কি কোথাও কোর্স করেছিলেন? ভাই আমি তো না, আমি তো ল্যাঙ্গুয়েজ টিচার ফার্স্ট থেকে, আমি তো অলরেডি অনেক বই পড়ি, আমি সেলফ লার্নার, ও আমি অনেক আচ্ছা। বই পড়ি। হ্যাঁ আমি অনেক বছর ধরে ইংলিশই পড়াচ্ছি, সো ওইটা যে কোর্স করবো, আমি তো নিজেই স্পোকেন ইংলিশের টিচার। I teach people to speak clearly, to have good accent, pronunciation, এগুলো সবকিছুর উপর আমি কাজ করেছি। সো যেহেতু দ্যাটস আচ্ছা, মাই প্রফেশনটাই আমার ওটা ছিল, তা আমার ওটা কোর্স করতে হয়নি, আই কুড ডু ইট বাই মাইসেলফ। আচ্ছা। আর আরেকটা জিনিস হলো যে বিজনেস ডেভেলপ, যে কথাটা বলছেন, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, এই ডিপার্টমেন্টের জন্য কি কোনো আলাদা কোর্স করতে হয় নাকি জাস্ট এটা কোনো ব্র্যান্ড প্রমোটর যে ডিপার্টমেন্ট ওইটা? না আলাদা কোনো কোর্স করার কিছু না, এটা আপনার প্রফেশনের মতো, এটা হচ্ছে অনেকটা ক্রিয়েটিভ কাজ। আপনি যদি একবার একটা এক্সপিরিয়েন্স পেয়ে যান, মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই মেইনলি পারে। ওকে, আর সবাই তো পারে, মানে মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা আরো ভালো বুঝে বিজনেসের ব্যাপারগুলা। আলাদা কোনো কোর্সের কিছু নেই, আমি তো কখনো কোনো কোর্স করিনি, আমি কাজ করতে করতেই শিখে গিয়েছি। যখন একটা কিছু আসছে, প্ল্যানিং এ যখন আমি কাজ করেছি, একটা বিজনেস কিভাবে ডেভেলপ করতে পারে, প্রোডাক্টের সবকিছু নেই, এগুলো রিসার্চ ভাইয়া।
আপনি যত পড়বেন তত আপনি জানবেন। এই যে বিজনেস রিলেটেড যে ইয়েগুলা পড়বেন, আর্টিকেল গুলা, আমাদের কিন্তু এই যে ডেইলি স্টার পেপার গুলো আসে, বিজনেস পেজ গুলো পড়বেন, নতুন নতুন যে কত এমার্জিং বিজনেস এখন আসছে, কত কিছু হচ্ছে যেগুলো নিয়ে চিন্তাও করতে পারি না, আগে করতে পারি নাই, এখন তো হচ্ছে, তাই না? তো এগুলা পড়লেই বুঝতে পারবেন, এগুলাতেই নলেজ হয়ে যায়, আর কিছু মানে লাগে না। ইফ ইউ রিড আ লট, ইফ ইউ রিড ডিফারেন্ট কাইন্ড অফ আর্টিকেলস, আর কোনো প্রবলেম হয় না। ঠিক আছে? ম্যাম আমি একটা কথা বলতে পারবো এটা আরেকটা বিষয়? প্রশ্ন ছিল, সেটা ভাইয়া সরি, যে আপনি কি যেটা আমার বলতেছিলাম এটার বিষয় নিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, জি বলেন। আপনাকে বলতেছিলাম আপুর সাথে আমি আপনাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছিলাম, আপনি যদি বিজনেস পার্টনার বা বিজনেস কমিউনিকেশন বা বিজনেস জিনিস জানতে চান, তাহলে মার্কেটিং এন্ড সেলস এই দুইটাকে আপনি জানেন, তাহলে আপনার ফুল দিনে জেনে যাবেন। বুঝতে পারছেন? না, আসলে জানা না, আমি খুব ইন্টারেস্ট বোধ করতেছি। মানে ডেভেলপ মানে বিজনেস ডেভেলপের যে ডিপার্টমেন্ট, হ্যাঁ, ওই জবটার কথাটা। বিজনেস স্ট্যাটিক্স হ্যাঁ, এই একটা জবটার পার্ট জন্য আছে। আমি বলি ভাইয়া, এই জবটার জন্য আপনার আলাদা করে কোনো কোর্স করতে হবে না। এটা আপনার কমন সেন্স, আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, একটা বিজনেস কিভাবে যায়, এটাই বিজনেস ডেভেলপমেন্ট। একটা কেউ বিজনেস শুরু করলো, আপনাকে বললো যে আরিফুল ভাই আপনি বলেন এই বিজনেসটাকে আমি কিভাবে ডেভেলপ করব, আপনি যে এই জিনিসগুলো বের করবেন, যে টেকনিক গুলো বের করবেন, এটাই হচ্ছে প্রসেস অফ বিজনেস ডেভেলপমেন্ট। তা আপনি যদি Yes. বিজনেস স্টুডেন্ট হন, এটা আপনার জন্য ইজিয়ার হবে। আর আপনি যদি বিজনেস স্টুডেন্ট নাও হয়ে থাকেন, ইভেন ইফ ইউ আর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বাট আপনার যদি টেকনিক, আপনার যদি নলেজ অনেক ভালো থাকে, ইফ ইউ আর ক্রিয়েটিভ, আপনি পারবেন এটা করতে। ওকে, ম্যাম একটা দ্যাটস বই হোয়াট আছে, ওনাকে আমি একটা ইনফরমেশন শেয়ার করছি, একটা বই আছে বিজনেস স্ট্যাটিক্স, এই বইটা আপনি সম্পূর্ণ পড়েন, তাহলে আপনার নলেজটা অনেক একটু ভাইয়া, পরে তাহলে আপনি একটা কাজ চলে করেন, আসবে। এই বইটার নাম আপনি একটু চ্যাট বক্সে একটু লিখে চ্যাটে দেন। লিখে দেন ভাইয়া, হ্যাঁ আবুল হ্যাঁ হাসনাত ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চ্যাটে আমরা লিখে সবাই দেন। শিখি। এক্স্যাক্টলি, এখন আমিও আমার শিখবো। যে আপনি দিয়ে ফাইনালি দেন। যে মানে যে মেন আরেকটা প্রশ্ন, সরি অনেক সময় নিয়ে যাচ্ছি না আমি। না ভাইয়া, সমস্যা নেই। প্রশ্নটা হলো যে আমি এট ফার্স্ট একটা স্পোকেন ইংলিশে করার জন্য একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, এটা বাইপেলের এদিকে ইসাক ইংলিশ স্পোকিং সেন্টারে। হ্যাঁ, ওইখানে আমি 3 মাস স্পোকিং করি, তারা জাস্ট ফর্মুলা গুলি আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে 16টা 20টা ক্লাস করানো হয়েছে, জাস্ট ফর্মুলা গুলি দেওয়া হয়েছে, কিছু ভোকাবুলারি পড়ানো হয়েছে, জাস্ট বলছে এটি আপনারা প্র্যাকটিস করবেন এখন থেকে, আপনাদের দেখবেন ইংলিশ শেষ। আচ্ছা, পরে আমি দেখলাম যে আসলে নিজে নিজে প্র্যাকটিস করলাম, অনেক কিছুই করলাম, কিন্তু আমার মুখ থেকে আর কি বোম ফাটলো, ইংলিশ বার হয় না, এমন অবস্থা হয়ে গেছে। তারপর কি করলাম, বাধ্য হয়ে গিয়ে আবার সাইফুডসে গিয়ে ভর্তি হইলাম সাবার। ভর্তি হওয়ার পর মেবি আমি 2 মাস ক্লাস করলাম ফ্রাইডে। তো ওরাও ঠিক সেম জিনিস, যে কয়েকটা সেন্টেন্স আমাদের ফর্মুলা দিয়ে মানে পড়ায়, আইডো আমি করি বা আই লেসন আমি শিখি, মানে এই জাস্ট মুখ ইয়ে করার পর তারপর কিছু ভোকাবুলারি দেয়, তারপর বলতেছে, তারপর সো আমার দুর্ভাগ্য এই জন্য আমি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারি না। তো দেখা গেছে শুধু ওরা একটা কথাই বলে যে কন্টিনিউ প্র্যাকটিস করবা, কন্টিনিউ, যেখানে ভুল ইংলিশ বলো যাই বলো প্র্যাকটিস করবা, হ্যাঁ, তোমার মুখ দিয়ে ইংলিশ বার করবা। তো পরবর্তীকালে দেখা গেছে কি, আমি সাভার থেকে আমাদের 2টা ফ্যাক্টরি, আমি আসলে একটা কোম্পানিতে আছি, এটা হচ্ছে আরএসপিএল, হ্যাঁ, হেলথ বিউটি লিমিটেড, গড়ি ডিটারজেন্ট পাউডার যে কোম্পানিটা। তো আমাদের 2টা ফ্যাক্টরি, একটা হচ্ছে সাভারে, আরেকটা হচ্ছে রূপসীতে। সো আমি ওইখানে 2 মাস ক্লাস করার পর আমি রূপসীতে চলে আসি। হ্যাঁ, তো আমি প্র্যাকটিস করতেছি, সবকিছু করতেছি, তারপর দেখতেছি যে আমার বোম ফাটলে মুখ দিয়ে ইংলিশ বার হয় না, মানে অর্থাৎ আমি মানে পারতেছি না, যা বলা যায়। তো সো আমার কথাটা হইলো যে আসলে প্রত্যেকটা কোর্সে আমি দেখতেছি ওরা এমন ভাবে বলে যে আপনি কোর্সে ভর্তি হয়ে যান, ডাক্তারের মতো যে ওষুধ খাওয়া যেমন রোগ ভালো হয়ে যাবে, মানে এই টাইপের অনেকেই দেখতেছি যে অনলাইন অ্যাড দিতেছে বা অনেক কিছু করতেছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখলাম যে 2টা ইয়ে হয়ে আমি কিন্তু ফেলোর। সো আমি কিন্তু কোনোটাই সাকসেস গ্রহণ করতে পারি না আদৌ পর্যন্ত। সো আপনার এখানে এই জন্য আমার এই ক্লাসটা করা, সো ডোন্ট মাইন্ড। আসলে আমি কতটুকু এখানে সাকসেস করতে পারবো বা এই জিনিসটা আমার ভিতরে এখনো কনফিউজ রয়ে গেছে, আসলে না একটু না না ক্লিয়ারলি। ভাইয়া, আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আপনি স্পোকেন ইংলিশের কোর্স করেছেন, এটা কিন্তু প্রথমত স্পোকেন ইংলিশ না, এটা বিজনেস ইংলিশ। হ্যাঁ, মানে কর্পোরেট ইংলিশ। এখানে কিন্তু আমি পার্সোনালি কমিউনিকেশনের সাথে ফোকাস করব, অফিসের কমিউনিকেশনের উপর প্রথমত। এবং আমি যেই জিনিসগুলো, এই যে একটু আগে হাসনাত ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আমি হাসনাত ভাইকে বললাম কালকে অফিসে গিয়ে আপনি 5 জনকে নো বলবেন বা 6 জনকে নো বলবেন। এই জিনিসটাই কিন্তু ভাইয়া আমাদের কিন্তু, ধরেন আপনি যেটা বললেন এখানে, আপনি আমার কথায় মাইন্ড করবেন না ভাইয়া, যেটা আমি আপনাকে বলছি, কারণ আমি আপনাদের সাথে ট্রেনার হিসেবে যেহেতু কাজ করছি, তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু আসল সত্যি কথাটা বলতে হবে, তাই না? সো হ্যাঁ, তো আমি যেটা বলবো, আপনি সবসময় অন্য মানুষকে ট্রাস্ট করেছেন,
আপনি কখনো নিজেকে ট্রাস্ট করার চেষ্টা করেন নাই। ইয়েস। হ্যাঁ, আপনাকে ওরা বলেছে ওরা আপনাকে শিখাই দিবে, আপনি ভেবে নিয়েছেন শিখাই দিবে। নো, ইউ হ্যাভ টু লার্ন। আমরা প্রত্যেকটা মানুষ আমরা আমাদের নিজেদের টিচার। ওকে, সবার ফার্স্টে উই হ্যাভ টু টিচ আওয়ারসেলফ। আমাকে কেউ স্পোকেন ইংলিশ শেখায়নি, আমি শিখেছি। ঠিক আছে, আমি অনেক পড়ি, আমি এগুলা বাইরে যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদেরকে কিন্তু হ্যালো। নাম এবং মোবাইল নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিবেন ইফ ইউ আর ইন্টারেস্টেড ফর দ্য কোর্স। আর আমি যেটা বলতে চাই যে আই হ্যাভ রিয়েলি এনজয়েড দ্য ক্লাস উইথ ইউ। আমার কিন্তু সবার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আজকে। সো আমরা এরকম রিয়েল লাইফ কনটেক্সট নিয়ে আরো অনেক কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাই এখন আমি তাহলে আজকের জন্য আই উড লাইক টু টেক দ্য লিভ। ঠিক আছে, বিকজ আমার একটা দাওয়াত আছে আজকে। ওকে ওকে ঠিক আপু, আছে হ্যালো, ম্যাডাম। হ্যাঁ ওকে আপু, ঠিক শিওর আছে তাহলে শিওর ভালো আপু। থাকবেন সবাই। থ্যাংক ইউ আই ম্যাডাম। আসসালামু আলাইকুম সবাইকে। জি, ভালো আই থিঙ্ক থাকবেন। আপু আমি এখান থেকে, আপনি আপাতত আপু লিভ নিতে পারেন, আমি এখান থেকে ওনাদেরকে বলে দিব আচ্ছা, কিভাবে কি করতে হবে। ঠিক থ্যাংক ইউ আছে, সো মাচ ঠিক আপু। আছে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম জি, ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আহ, আচ্ছা, আপনারা তো মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন হোপফুলি। তো আপনারা এখানে যারা আছেন তারা সবাই কি আমাদের ওই একটা কর্পোরেট ইংলিশের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কি সবাই আছেন আপনারা সবাই? জি আছি ভাইয়া। আচ্ছা, তো আমি যেটা করব, আমি আপনাদেরকে জাস্ট একটু ছোট করে বলে দিই। বেসিক্যালি ডায়ানা, তুমি কি আছো? হ্যাঁ স্যার, আমি আছি। আচ্ছা, আপনারা সবাই একটু কাইন্ডলি, ডায়ানা হচ্ছে বেসিক্যালি আমাদের ইংলিশ রিলেটেড যতগুলো কোর্স আছে, আমাদের তো কর্পোরেট ইংলিশ, তারপরে এমনিতে স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, তারপরে অ্যাডভান্স স্পোকেন ইংলিশ, এরকম অনেকগুলো কোর্সই তো আছে। তো ওভারঅল যে সবগুলো মানে ইংলিশ একাডেমির আন্ডারে যে কোর্সগুলো টোটালি কন্ডাক্ট করা হয়, এই সবগুলো কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে বেসিক্যালি ডায়ানা থাকবে আপনাদের সাথে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে জাস্ট একটু ডেডলাইনটা বলে দিই, সো দ্যাট আপনারা সবাই হচ্ছে গিয়ে মানে এই কোর্সটা সম্পর্কে, যেহেতু ম্যাডাম বলে যেতে পারেননি আপনাদেরকে, সো ডায়ানা তুমি কি একটু ওনাদেরকে ইনফর্ম করে দিবা যে মানে জাস্ট প্রসেসটা কবে নাগাদ কি করতে হবে না করতে হবে? হ্যাঁ, রুটিনটা জানানো যাবে কি? হ্যাঁ ডায়ানা, একটু অবশ্যই কাইন্ডলি ওনাদের কাছে অবশ্যই। ক্লিয়ার করো তো একটু হ্যাঁ, ওনাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছি ডায়না রোজারিও, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইংলিশ একাডেমির। আমি হচ্ছে আপনাদের সব ইনফরমেশন গুলো আর কি জানাবো। আমাদের ডেডলাইন হচ্ছে আগামী বুধবার পর্যন্ত। আপনারা কালকে থেকে আগামী বুধবার পর্যন্ত আমাদের অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর আমাদের ক্লাস শুরু হবে আগামী সোমবার 14 তারিখ রাত 8টায়। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সোমবার এবং বুধবার রাত 8টা থেকে রাত 9:30 সোমবার, পর্যন্ত। তাহলে ডায়ানা সোমবার আর বুধবার ওনার ক্লাস, মানে রাইসা ম্যাডামের ক্লাস পড়ছে সোমবার বুধবার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর সোমবার আর বুধবার যদি হয় তাহলে ইন দ্যাট কেস কোর্সটা শুরু হচ্ছে 13 তারিখ থেকে ডিসেম্বরের। হ্যাঁ সোমবার হ্যাঁ 13 তারিখ, 13 ডিসেম্বরের তারিখ 13 তারিখ 13 তারিখ থেকে। আচ্ছা, যদি তাইলে আর ওনাদের অ্যাডমিশনের ডেডলাইনটা কবে? বুধবার দিন, আগামী বুধবার। বুধবার মানে 8 তারিখ, মানে তারিখটা হ্যাঁ একটু 8 তারিখ লাস্ট। 8 হ্যাঁ তারিখ। 8 তারিখ। আচ্ছা, তাহলে আপনারা তো মোস্ট প্রবাবলি সবাই যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছেন, তো ওখানে ডায়ানাও আছে, আমিও আছি ওখানে, যেহেতু মানে ডায়ানা হচ্ছে কি মানে আপনাদের সাথে এটা থাকবে, বাট এখানে যেহেতু মোস্ট অফ দ্য কেসে আপনারা আমার মানে সবাই ম্যাক্সিমাম পরিচিত, তো আমিও আছি ওই গ্রুপটাতে। যে কোনো প্রবলেমে আপনারা রিচ আউট করতে পারবেন গ্রুপটাতে। তো যেটা আমি আপনাদের কাছে সাজেশন থাকবে সেটা হচ্ছে গিয়ে, যেহেতু 8 তারিখ হচ্ছে ডেডলাইন, সো 8 তারিখের আগেই হচ্ছে আপনারা মোস্টলি হচ্ছে গিয়ে কোর্সটা যারা যারা করতে চাচ্ছেন এনরোল হয়ে যান। আর কোর্সের ফিসটা মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে ডায়ানা, ইফ আই এম নট 3000 রাইট আফটার ডিসকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোর্সের ফিটা হচ্ছে আফটার ডিসকাউন্ট স্যার, আফটার ডিসকাউন্ট আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে তাদের জন্য স্যার আমরা 2050 2,500 করে রাখছি। আর আমাদের বাইরে যারা নতুন 2500। স্টুডেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ 2500। আর আমাদের যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য আর কি 3000। তাদের জন্য 3000। ওকে, ঠিক আছে। মানে তাহলে আপনারা যারা যারা আমার কাছ থেকে আগে নতুনদের সাথে অন্যায় করা হচ্ছে না?
না, নতুনদের সাথে অন্যায় করা হচ্ছে না, এটা আসলে হচ্ছে যে পুরাতনদেরকে সুবিধা দেওয়া হচ্ছে। যেমন মনে করেন আমরা যে তো আগের, আপনাকে হ্যাঁ 2,500 টাকা। হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন হ্যাঁ মনে স্যার। করেন, হ্যাঁ যারা আগে, যেমন এই যে জানে আলম ভাই আছেন, যেমন নতুন যারা আছেন তারাও তো একটা কোর্স করার পরে পুরাতন হয়ে যাবেন, তখন ডেফিনেটলি আপনারাও পুরাতনদের সুবিধাটা পাবেন। ঠিক আছে। We have already invested. আর এখানে তো অনেকেই আছেন, আপনারা মোটামুটি সিস্টেমটা মোটামুটি সবাই হচ্ছে গিয়ে সিস্টেম জানেন। আর ক্লাসের রুটিনটা মোস্ট প্রবাবলি 8:30 বাজে আমরা করব, এটা ম্যাডামের সাথে আমার হচ্ছে গিয়ে আজকে দুপুরেই কথা হয়েছে। সো তার মানে হচ্ছে আমি যদি ওভারঅল একটা আপনাদেরকে সামারাইজ করতে যাই, এই টোটাল কোর্সটা হবে হচ্ছে টোটাল 16টা ক্লাস। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন ওখানে তো আপনাদেরকে ব্রোশিওরটা দিয়েছে ডায়না, আমি দেখেছি। তো টোটাল 16টা ক্লাস হবে, উইকলি 2 ডেজ ক্লাস, সোমবার আর বুধবার রাতের 8:30 থেকে 10টা সোয়া 10টা যা বাজে আর কি। তো আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অ্যাজ ইউজুয়াল আপনারা এর আগের কোর্সগুলো যারা করেছেন তারাও দেখেছেন কিভাবে করে আমরা রেকর্ডিংগুলো দিয়ে দিই, ওভাবে করে রেকর্ডিংগুলো সব দিয়ে দেওয়া হবে। আর সেম ওয়েতে হচ্ছে কি আপনাদের ওই হোয়াটসঅ্যাপের একটা আলাদা সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করে ফেলা হবে যারা অ্যাডমিশন নেবেন। আর অ্যাডমিশন প্রসেসটা হচ্ছে ইয়েতেই লেখা আছে, আপনাদের যে ওই ব্রোশিয়ারটা যেটা দেওয়া হয়েছিল ওইটাতে অ্যাডমিশনের প্রসেসটা দেওয়া আছে। তারপরও ডায়ানা তুমি একটু কষ্ট করে ওই নাম্বারগুলো একটু ওনাদেরকে একটু লিখে দিয়ে দিও যে কোথায় পেমেন্ট করবে না করবে। আর যে কোনো প্রবলেমের জন্য তো আপনারা জয়েন করতে পারছেন, ডায়ানার সাথে কথাবার্তা বলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, যেহেতু ম্যাডাম নেই, মানে ম্যাডামের অবর্তমানে আমি না হয় টুকটাক অ্যাটেন্ড করি আর কি আপনাদের কোয়েশ্চেন। আলাউদ্দিন ব্যাপারী ভাইয়ের কোয়েশ্চেন আছে বলছিলেন। আলাউদ্দিন ব্যাপারী ভাই একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, ভালো আছেন? এই তো আছি। আমার যতটুকু মনে পড়ে আমি কি আপনি হচ্ছেন ব্যাচ 2 এর স্টুডেন্ট। জি, জিমেলটা জি। হ্যাঁ আমার মনে আছে, ব্যাচ 2 এর স্টুডেন্ট আপনি আমার। হ্যাঁ বলেন। তখনই বলছিলেন যে কর্পোরেট ইংলিশটা শুরু করবেন, আর তারপর থেকে আর কি যোগাযোগ রাখছিলাম। জি আর জি আজকে আসলে হ্যাঁ আপনার এই মেসেজটা আমি একটু দেরিতে পাইছি, কিন্তু তার আগে 257 জন অ্যাড হয়ে যাওয়ার কারণে আমি আর গ্রুপে অ্যাড হইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 257 জন আমার তো 257 জন গ্রুপে ছিল, কিন্তু আমার আজকের ক্লাসে দেখলাম হাইস্ট 91, এরপর আর দেখা হয় নাই। জি, আপনার আসলে হয় কি মনে করেন যে সবাই তো এখানে আমার কোর্সটা যারা করে ম্যাক্সিমামই তো প্রফেশনাল, তো অনেক সময় আসলে এখন সময়ের ব্যাটে বলে মিলে না, তো এই কারণে মানে আমি যেটা মানে রেকর্ডিং না, গুলো ওটা তো প্রবলেম থাকে। না ভাইয়া, হুম। ওটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে এখন ওই গ্রুপে অ্যাড হওয়ার কোনো ওয়ে আছে না? যারা অ্যাডমিশন নেবে ওদের জন্য আলাদা কোনো ওদের গ্রুপ জন্য ক্রিয়েট একটা আলাদা করবেন? গ্রুপ হবে, ওদের জন্য একটা আলাদা গ্রুপ হবে। ডায়ানা তুমি একটা কষ্ট করো, সেটা হচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করার যে তোমার অফিসিয়াল নাম্বার যেটা আছে, ওই অফিসিয়াল নাম্বারটা একটু চ্যাট বক্স দিয়ে দাও সব ওনাদেরকে। আর ভাইয়া ক্লাস শিডিউল তো এটা আর চেঞ্জ হবে না, না? সোমবার আর বুধবার আমি ম্যাডামের সাথে শুক্রবারের ব্যাপারে কথা বলেছিলাম, বাট ফ্রাইডে উনি ক্লাস নিতে চাচ্ছেন না, ফ্রাইডে স্যাটারডে ব্যাচ করতে চাচ্ছেন না। উনি চাচ্ছেন যে ওনারও একটা ইচ্ছা আছে যে কর্পোরেট প্রফেশনালরা শুক্রবার দিন ছুটি কাটাবে, যেদিন সেদিন ছুটিই কাটাক। সোমবার আর বুধবার একটু অফিস করে হলেও লেটে ক্লাস শুরু করবেন, 8:30টায় ক্লাস শুরু করবেন, একটু কষ্ট করে হলেও মানে ক্লাসটা করে ফেলতে পারবে। কিন্তু শুক্রবার হলে মানে দেখা যাচ্ছে আপনাদেরও সবার হচ্ছে গিয়ে একটা ইন্টারাপশন হয়, হয়তো একটু বেড়াতে যাবেন, জি জি। ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে, এই কারণেই উনি হচ্ছে কি এই ফ্রিডমটা রাখতে চেয়েছেন আর কি। আর ভাইয়া ক্লাসটা 8:30টায় রাখেন। 8:30 বাজেই থাকবে, আমার সাথে আছে কথা হয়েছে। কারণ ইনফ্যাক্ট মানে আসলে আপনাদের সাথে কোর্সটাতে মনে হয় আমিও জয়েন করবো আর কি। হ্যাঁ, তো আমি একটু আমার সুবিধা মতো 8:30 করে নিয়েছি, কারণ আমি 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 এর আগে কর্পোরেট ইংলিশের কোর্স কন্ডাক্ট করতাম, কিন্তু মানে ম্যাডাম যে মডিউলটা বানিয়েছেন বা যে কেস স্টাডিগুলো আনছেন, তো ওই কেস স্টাডিগুলোই আমাকে হচ্ছে বেসিক্যালি অ্যাট্রাক্ট করেছে, যে মানে দেখার জন্য যে, কারণ একটা জিনিস কি থিওরিটিক্যাল পড়ানো সবাই পড়াইতে পারে, এখন থিওরিটিক্যাল পড়ানো আপনার থিওরিটিক্যাল পড়ার জন্য ইভেন কোর্সেও ভর্তি হওয়ার কিছু নাই, ইউটিউবই গুড এনাফ। কিন্তু রিয়েল টাইম এক্সপিরিয়েন্স যেগুলো, এই রিয়েল টাইম এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি মেইন খেলা। তো মানে আমারও ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সের উপর আমি করি, বাট দেখা গেছে যে মানে উনি যেই এক্সাম্পলগুলো আনতে চাচ্ছেন বা আমাকে তো টুকিটাকি দেখিয়েছেন, তো ওইটাতে আমি নিজেও হচ্ছে কি একটু আসলে মানে ইন্টারেস্টেড হয়েছি আর কি।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে, জি। ঠিক আছে তাহলে, তাইলে আমি ক্লাস রেকর্ডিংটাও আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা আজকের ক্লাসের রেকর্ডিংটা ওখান থেকে দেখে নিতে পারবেন, আর বাকিটা আপনারা ডায়ানা তুমি একটু ওনাদের সবার সাথে কোঅর্ডিনেট করে নিবা, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমরা তাহলে এখানে র্যাপ আপ করি, তাই হোপফুলি দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, সালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।